শুরু করছি। শুনে যাচ্ছে? হ্যাঁ দিদি, শোনা যাচ্ছে। দিদি শুরু করেন। ওকে। সম্মানিত সুধী, মহিলা পরিষদ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ আমরা করোনা মহামারীর জন্য ভার্চুয়ালি পৈশাচিক বর্বরতা বন্ধের দাবিতে প্রতিবাদ সভায় সমবেত হয়েছি। নারীদের প্রতি সহিংসা বেড়েই চলেছে। হত্যা, ধর্ষণ, বিভিন্ন রকমের নির্যাতন ক্রমে ঘটেই চলেছে বাংলাদেশ সহ সমগ্র বিশ্বে। শুধু নারী নয়, ছোট ছোট শিশুরাও এতে রেহাই নেই। এই নির্যাতন, নিষ্ঠুরতা, অমানবিকতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আপামর জনসাধারণকে আহ্বান করছি। আজকের এই সবার সভাপতিত্ব করবেন মহিলা পরিষদের সভাপতি শামসাদ হুসাম। ধন্যবাদ শামসাদ আপা। শামসাদ আপা। শামসাদ আপা, আপনার কথা শোনা যাচ্ছে না, আপনি আনমিউট করে নেন একটু। শামসাদ আপা শোনা যাচ্ছে না? শামসাদ আপার মাইক্রোফোন মিউট করা আছে। হ্যাঁ সেটাই, আনমিউট করে নিতে বলছি আপাকে। হ্যালো, হ্যাঁ শামসাদ আপা শোনা যাচ্ছে, বলুন। শোনা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, তো আজকের এই সম্মানীয় প্রতিবাদ সবার সম্মানীয় সব সুধীবৃন্দ, সমমনা এবং সহযোগী যারাই এখানে উপস্থিত আছেন, মহিলা পরিষদের পক্ষ থেকে আমি সকলকে স্বাগত জানাচ্ছি। আসলে আমাদের যে বক্তব্য সেটা হচ্ছে যে গত কয়েকটা বছর ধরে সমস্ত বিশ্বে, শুধু বাংলাদেশ না সমগ্র বিশ্বে যেভাবে নারী নির্যাতন, শোনা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, যেভাবে নারী নির্যাতন ঘটেই চলেছে, একটার পর একটা নারী ধর্ষণ, নারী হত্যা, নারী খুন, এই সকলের বিরুদ্ধে আমাদের আজকের এই প্রতিবাদ সভার আয়োজন করেছি আমরা। আপনাদেরকে সবাইকে আমাদের এই অংশগ্রহণের আহ্বান জানিয়ে যেটা বলার আছে যে শুধু বাংলাদেশের একটা বিষয় আপনারা খেয়াল করে দেখবেন যে গত দুইটা আমলে বিএনপি এবং আওয়ামী লীগের আমলে যে দুই নারী শাসিত সরকার। আন্টি আপনার ক্যামেরা অফ। আমার ক্যামেরা বন্ধ থাকুক, ঠিক আছে, আমি আনইজি ফিল করি তো। ঠিক আছে মা, তা আমি যেটা বলছিলাম যে এই দুই নারী শাসিত সরকারের সময় সবচেয়ে বেশি ধর্ষণের শিকার হয়েছে নারী। এই বিএনপির আমলে যেমন দিনাজপুরের ইয়াসমিন হত্যাকাণ্ড এবং খুন হয়েছিলেন ধর্ষণের শিকার হওয়ার পরে, কিন্তু এই যে আমরা বলি যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আজকের যে আওয়ামী লীগ সরকারের যে নারী শাসিত যে সরকার আছে, সেই সরকারের আমলে সবচেয়ে বেশি নারীর চরিত্র হরণ, নারীর ধর্ষণের শিকার এবং নারীকে খুন করার ঘটনা দিনের পর দিন ঘটে চলেছে। আপনারা যদি দেখেন যে তনু হত্যার পর থেকে শুরু করে এই যে গত কিছুদিন ধরে যে সকল হত্যা চলছে, যেমন মাদ্রাসার ছাত্রী নুসরাতকে পুড়িয়ে হত্যার ঘটনা, রাজশাহীর গির্জায় একজন ফাদার কর্তৃক একটা মেয়ে কন্যা শিশুকে দিনের পর দিন ধর্ষণ, এবং শেষ মুহূর্তে সে লীলা রায় নামে একটি মেয়েকে যে একজন দুর্বৃত্ত যে স্টেপ করে খুন করলো। তারপরে যে সাম্প্রতিক যে ঘটনা সিলেটের এমসি কলেজের যে ঘটনাটা ঘটলো, এই যে সবকিছুর মূলে কিন্তু ছাত্রলীগ এবং সরকারের ছত্রছায়ায় প্রশ্রয়ে এইসব ঘটনা একের পর এক ঘটে যাচ্ছে। কিন্তু আমরা যেটা বলছিলাম যে বিচারহীনতার কালচার, এই সরকার বিচারহীনতার কালচার প্রতিষ্ঠার ভিতর দিয়ে একটা ফ্যাসিস্ট সরকারে প্রতিষ্ঠিত হওয়ার জন্য যা কিছু করার সেটা করেই যাচ্ছে। তা আমরা এটা মেনে নেওয়ার মতো না। তো সেই কারণে আমরা মহিলা পরিষদের পক্ষ থেকে একটা সোচ্চার আবেদন জানাচ্ছে যে আসুন আপনারা বলি, আমরা সবাই একসাথে উচ্চারণ করি যে এই সকল দর্শকদেরকে অবিলম্বে যেন দৃষ্টান্তমূলক শাস্তি, এই যে যেটা খুব লম্বা একটা কেসের ভিতর দিয়ে আমরা দেখি যে জেলখানায় ঢুকানো হয়, তারপরে জামিন দেয়া হয়, তারপরে আবার যেই কেসে এই অবস্থার যেন অবসান হয়।
আমরা এই আহ্বান নিয়ে আপনাদের সকলকে যারা আমাদের সাথে সহযোগীর ভূমিকায় আছেন, আসুন আমরা সোচ্চার ভূমিকা পালন করি। এখান থেকে বলি যে না, আর কোনো দর্শনের শিকার যেন কোনো মেয়ের জীবনে না ঘটে, আর যেন খুনের কারণে একটা সুন্দর ফুলের মতো একটা নিষ্পাপ কন্যা শিশুর যে নিরাপত্তাহীনতার শিকার হয়ে একটা 5 বছরের একটা শিশু কন্যা পর্যন্ত তার নিরাপত্তা পাচ্ছে না, আমরা এই অবস্থার অবসান চাই। আমরা আপনাদের সকলকে এই প্রতিবাদ সভায় যোগ দেওয়ার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করছি আপনারা সবাই আমাদের সাথে একমত হবেন। আমি এই অনুষ্ঠানটা পরিচালনার জন্য আজকে আমাদের সেক্রেটারি জেনারেল সুলেখাদি এবং আমাদের লিলি মজুমদারকে আমি মাইক্রোফোনটা দিচ্ছি, তারা যেন এই অনুষ্ঠানটা পরিচালনা করে। আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। দিদি। ধন্যবাদ শামশেদ আপা। এই করোনা ক্রান্তিকালে যাদের আমরা হারিয়েছি বিভিন্ন কারণে, যাদের চলে যেতে হয়েছে এই পৃথিবী ছেড়ে, তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা 1 মিনিট নীরবতা পালন করছি। ধন্যবাদ। আজকের এই সভা যেহেতু ভার্চুয়ালি, আপনারা যারা বক্তা আছেন সবাই যদি বক্তব্যটা একটু ছোট করে 3 মিনিটের মধ্যে রাখেন তাহলে সবার জন্য একটু ভালো হয়। ধন্যবাদ সবাইকে। তো আমরা শুরু করতে যাচ্ছি আমাদের সূচনা বক্তব্য। প্রথম বক্তব্যে আসবেন লিপি সাহা, মহিলা পরিষদ সাংগঠনিক সম্পাদিকা। লিপিদি কি আসছেন? লিলি? দেখতে পাচ্ছি না দিদি, লিপিদি বোধহয় জয়েন করে নাই। আচ্ছা, তাহলে কাকুলির কাছে চলে যাই। ঠিক আছে, তাহলে আমাদের এখন শুরুতেই সূচনা বক্তব্য দেবে কাকলি তালুকদার, মহিলা পরিষদের সহ সাধারণ সম্পাদক। যারা আছেন দেখে তারপর তাদেরকে বলতে পারেন, নাহলে সময়টা নষ্ট হবে। মানে আগে নিশ্চিত হন কে কে আছে। দিদি আমার মনে দিদি হচ্ছে শুরু করেন। কে কে আছে একটু তাইলে একটু বলো তো, আমরা তাইলে চলে যাব। আচ্ছা, কাকলি বিশ্বাস আছে, আপনি ওনাকে দিয়ে দেন। কাকলি বিশ্বাস ওনাকে দিয়ে দেন, এরপরে আছে। তাহলে এবার বক্তব্য দেবে কাকলি বিশ্বাস, নারী নেত্রী জর্জিয়া। কাকলি? ধন্যবাদ সুলেখা দি। আমি আসলে তো বলার জন্য প্রস্তুত ছিলাম না। আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। তোমার বক্তব্য, তোমার এটা। আমরা তো এখানে বসেছি সবাই মিলে, আমাদের এখানে আমেরিকায় যারা আছি ভার্চুয়ালি আজকে প্রতিবাদ করার জন্য। আমাদের দেশে না, শুধু আন্তর্জাতিকভাবেই আমরা যেভাবে সমস্যার মুখোমুখি হচ্ছি, বিশেষ করে আমাদের মহিলারা, আমাদের নারীরা, সেই শিশু থেকে আরম্ভ করে বয়স্করা পর্যন্ত কোথাও তারা রেহাই পাচ্ছে না। স্কুল কলেজ, স্বামীর সাথে বেড়াতে যাচ্ছে, ভাইয়ের সাথে বোন বেড়াতে যাচ্ছে, সেখানে রেহাই নেই। কোনো ধর্মযাজকের হাতে রেহাই নেই। এই তো কালকে পরশুর ঘটনা যে একজন খ্রিস্টান যে পাদ্রী একজন মহিলাকে রেপ করলো আমাদের দেশে। তো প্রতিনিয়ত যেখানে স্কুল কলেজ ধর্মীয় কোনো জায়গা
কোথাও কোনো মেয়েরা রেহাই পাচ্ছে না, সেটা হচ্ছে আমাদের আসলে জবাবদিহিমূলক কোনো কর্মকাণ্ড নেই আমাদের সরকারের কাছে। তো আমরা যদি সেটা নিশ্চিত করতে না পারি তাহলে হবে না। আমরা সবসময় এটার প্রতিবাদ করে এসেছি, এটা আরো জোরালো হওয়া দরকার। আসলে আমাদের এই প্রতিবাদটা এরকম ভাষা ভাষা প্রতিবাদ করে হবে না, রাস্তায় নামতে হবে, আরো অনেক বেশি সোচ্চার হতে হবে এবং সরকারকে বাধ্য করতে হবে যেন প্রত্যেকটা বিচারের মানে দৃষ্টান্তমূলক শাস্তি হয়। দৃষ্টান্তমূলক শাস্তি যদি না হয় তাহলে কিন্তু লোকজন এটা মানে ভয় পায় না। শাস্তি না হওয়ার কারণেই প্রতিনিয়ত এরকম ভাবে বেড়েই চলেছে আমাদের এই অপরাধ প্রবণতা আমাদের ছেলেদের মধ্যে। সবার কথা আমি বলবো না, মানে আমি বলবো এটা অসুস্থতা আর কি, একটা মানসিক অসুস্থতা আমাদের যে সমস্ত পৃথিবী আজকে কি বলবো, এটা একটা কি বলা যায় শব্দটাকে, আমি ঠিক মানে অন্ধকারের দিকে আমরা নিপতিত আর কি, সোজা কথা। কোনো মনুষ্যত্ব বোধ আমরা হারিয়ে ফেলছি মানুষের মধ্যে। শিশুরা যেখানে রেহাই পাচ্ছে না, একটা বয়স্ক মানুষ 60-70 বৃদ্ধ মহিলাও রেহাই পাচ্ছে না, সেখানে আমি বলবো যে এটা একটা বিকার, মানসিক বিকার। তাহলে তাদের যদি ঠিক মতন শাস্তি আমরা নিশ্চিত করতে না পারি, আমাদের সরকার যদি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে না পারে, তাহলে কিন্তু হবে না। এই জন্য আমাদের সবাইকে সোচ্চার হতে হবে। সর্বোপরি আমাদের সমাজ ব্যবস্থা যদি পরিবর্তন না হয় তাহলে আমাদের মূল্যবোধও বদলাবে না। আমাদের একটা সাংস্কৃতিক বিপ্লব দরকার, সামাজিক বিপ্লব দরকার, যেখানে নারীরা সুস্থ হয়ে বাঁচবে, সুস্থভাবে চলাফেরা করতে পারবে, নিজের অধিকারের কথা বলতে পারবে, যেখানে পোশাক আশাক নিয়ে কেউ কোনো কটূক্তি করবে না, এভাবে পোশাক পরছো দেখে তোমাকে এরকম করছে, সেভাবে পরছো দেখে এরকম করছে, এই সমস্ত কথা যেন আমাদের আর শুনতে না হয়। এখন থেকেই আমাদের সোচ্চার হতে হবে। আমরা যদি সবাই মিলে প্রতিবাদ করি, নিশ্চয়ই একদিন আমাদের সফলতা আসবে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ মহিলা পরিষদকে। হ্যাঁ, ধন্যবাদ কাকলি। এবার আমাদের শুভেচ্ছা বক্তব্য দিবে রুবিনা শম্পা। শম্পা, দিদি উনি মানে হয় আসেনি, জয়েন করেনি। আচ্ছা তো লীলাচন্দ্র দিকে আছে। আচ্ছা, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা, ধন্যবাদ উদ্যোগটা নিয়েছে এবং আসলে এই সবাইকে আজকে এই সময় উপস্থিত থাকার জন্য সবাইকে আমার আন্তরিক অভিবাদন জানাচ্ছি। আমি জর্জিয়া আটলান্টায় আছি। আমরা আসলে এই যে ধর্ষণ, এই নারী নির্যাতন, এটা আসলে আজকের নতুন কিছু না, অনেকদিন হয়ে আসছে এবং এর কোনো দৃষ্টান্তমূলক শাস্তি, দৃষ্টান্তমূলক আমরা পাচ্ছি না এবং এটা সত্যি দুঃখজনক যে মেয়েরা একদিক দিয়ে আগাচ্ছে, আবার মনে হয় কোথা থেকে পিছন থেকে আমাদের সুতা টেনে ধরছে এবং মেয়েদেরকে এইভাবে দমিয়ে রাখার জন্য নানান ভাবে মেয়েদেরকে, এবং সম্প্রতিকালে মনে হচ্ছে আরো বাড়ছে। এবং আমি সেই জন্যই বলি যে এই প্রতিবাদ আমাদের এইভাবে সভা সমিতিতে প্রতিবাদ করে না, আমরা গঠনমূলক এবং কার্যকর কোনো প্রতিবাদ যেন আমরা করতে পারি, যেটা আসলে যেটা আমাদের সত্যিকারের একটা সমাজে প্রতিফলন ঘটবে, সেই রকম একটা কিছু আমরা করতে পারি কিনা মহিলা পরিষদের পক্ষ থেকে, এটা আসলে এখন ভেবে দেখার দরকার। আমরা নেতৃবৃন্দ যারা আছে সবাই মিলে বসে যে আমরা আমাদের বন্ধু বান্ধব ছাত্রলীগ, আওয়ামী লীগের অনেকেই আছে এবং আমরা বয়কট করতে পারি ওদের জন্মদিন, ওদের বিভিন্ন অনুষ্ঠান বা ওদের সাথে শেয়ার করছে। আমরা যে যারা নেতৃত্বে আছে তারা যদি এর জন্য দৃষ্টান্তমূলক কোনো পদক্ষেপ না নেয়, তাহলে এইভাবে আমরা তাদের সাথে পাশাপাশি থেকে তাদেরকে আমরা আরো আমাদের কিভাবে এটা আসলে একটা দৃষ্টান্তমূলক প্রতিবাদ করা যায়, এটা নিয়ে একটা ইয়ে করে আমার মনে হয় এখন সময় এসেছে, দেয়ালে পিঠ থেকে গেছে, একটা
আহ, শাস্তি কিভাবে কিভাবে সরকারকে কিভাবে প্রেশার দেওয়া যায়, কিভাবে আমরা মহিলারা যদি মহিলাদের পাশে না থাকি এবং পুরুষদেরও সাথে নিয়ে, এর মধ্যে ভালো মানুষও আছে সিলেটে। ওই ভালো ওই এমসি কলেজের ওই ছেলেটা, সেও আওয়ামী লীগের এবং খুব ভালো ভালো মানুষ আছে। কাজে ভালোদেরকে নিয়ে কিভাবে আমরা আমাদের এই নির্যাতন এই রোধ করা যায়, সেই দিকে আসলে সত্যি আমাদের এখন ভেবে দেখার বিষয় এসেছে। আমার মেয়ে সহ কেউই নিরাপদ না, এটাই ভাবা উচিত। আমরা সত্যি দুঃখজনক একটা অবস্থার মধ্যে আছি। আমি খুব গভীরভাবে আমি যখনই ভাবি আর যখনই ওই এমসি কলেজের ঘটনা, ওই রাজশাহী ওই চার্চের ঘটনা ভাবি আর ভাবি, আহা আমাদের মেয়েরা কত কত অসহায়, কি পরিমাণ একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা পার করছি, এবং আমরা কিছুই করতে পারছি না। দৃষ্টান্তমূলক শাস্তিও আমরা এদেরকে দিতে পারছি না। এর চেয়ে দুঃখজনক আর কিছু নাই। আমরা চাই যে আমার এখান থেকেই একটা ভালো রকমের একটা প্রতিবাদ, একটা স্লোগান আমাদের যাক, যেটা সত্যি সবারকে নাড়া দেয়। ধন্যবাদ মহিলা পরিষদ নিয়োগ শাখা, ধন্যবাদ সুলেখা আমাদেরকে অনুষ্ঠানে অংশগ্রহণ করানোর জন্য। ধন্যবাদ শম্পা। শম্পা নারী সংগঠন এবং ছাত্রলীগের তুখোর সংগ্রামী নেত্রী ছিল এক সময়কার। তো ধন্যবাদ শম্পা, তোমাকে পেয়ে খুব আনন্দিত। তো এবার আসবেন ইলাচন্দ, আহ্বায়ক জর্জিয়া শাখা প্রগ্রেসিভ ফোরামের। ইলাদি কি আছেন? ইলাদি আসতে পারবেন না, ওনার শরীরটা খুব খারাপ। আচ্ছা আচ্ছা শ্যামদা, আচ্ছা। তো এবার শ্যামলাকে দিয়ে এবার আমাদের মাঝে আসবেন নাট্যশিল্পী ও সাংস্কৃতিক কর্মী শিরিন বকুল। ওকে 5 মিনিট পরে দেন, ও এখনো বিজি আছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তাহলে এবার আমাদের মাঝে আসবেন আমাদের আলিমুদ্দিন, উপদেষ্টা মহিলা পরিষদ এবং প্রগ্রেসিভ ফোরামের সাধারণ সম্পাদক। আজকের এই প্রতিবাদ সভা সংগ্রামী সভাপতি এবং যারা উপস্থিত আছেন এবং লাইভে যারা দেখতেছেন, সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার এই প্রতিবাদী সংক্ষিপ্ত বক্তব্য শুরু করতে যাচ্ছি। আমরা যারা আশা করি যে মুক্তিযুদ্ধের চেতনা সরকার ক্ষমতাসীন, তাদের কাছে আমাদের প্রত্যাশা অনেক, কিন্তু আমাদের প্রত্যাশায় যখন আমরা হতাশ হই তখন ক্ষোভটা জন্মায়। আমরা মনে করেছিলাম অন্যান্য সময়ের তুলনায় শেখ হাসিনার সরকার ভালো কিছু করবে, কিন্তু আমরা দেখতে পাই, যদি রিসেন্ট একটা ঘটনা নিয়ে আমরা যদি শুরু করি, এমসি কলেজে যেখানে ধর্ষণ হয়েছে, পর্যায়ক্রমে ছাত্রলীগের 6 জন নেতা পর্যায়ক্রমে একজন মহিলার উপর যে অমানবিক আচরণ করেছে, ধর্ষণ করেছে, এটা কখনো মেনে নেওয়া যায় না। ওই লোকাল আরেকজন নেতা যার নেতৃত্বে ধর্ষণকারীদেরকে শনাক্ত করা হয়েছে এবং এই মহিলাকে উদ্ধার করা হয়েছে, তার বক্তব্য যদি আমরা দেখি তাহলে দেখব ওইখানে যারা অপরাধকারী, এই অপরাধকারীকে পালিয়ে যাওয়ার যে ব্যবস্থা যিনি করেছেন, তারাই হলেন আবার আওয়ামী লীগের অভিভাবক সংগঠনের নেতা এবং থানার ওসি। যে ওসি চাইলে হাতে নাতে ধর্ষণকারীদেরকে ধরতে পারতেন, কিন্তু উনি ধরেন নাই, তাদেরকে পালানোর ব্যবস্থা করে দিয়েছিলেন।
তার কারণটা কি? কারণটা হলো এমসি কলেজ এবং সরকারি কলেজ এবং টিলাগড়কে ঘিরে সরকার দলের অঙ্গ সংগঠন এবং পুলিশ প্রশাসন মিলে ওইখানে মাদক ব্যবসা হয় প্রতিদিন 50 থেকে 1 লক্ষ টাকা। এই 50 থেকে 1 লক্ষ টাকা একটি পাড়াকে, দুইটি কলেজকে ঘিরে যদি এই ব্যবসাটা হয়, তাহলে এই ব্যবসার ক্ষতির জন্য ওসি কেন এই অপরাধীকারীকে ধরবে? এই জন্য সরকার দল যারাই আসে এবং প্রশাসন মিলে যুব সমাজকে একটি ধ্বংসের দিকে নিয়ে যাইতেছে। এবং যুব সমাজকে যদি মাদকাসক্তি দ্বারা আক্রান্ত করা হয়, তাহলে এই যুব সমাজ তো অপরাধ করবেই। আর যারা এই অপরাধকে প্রতিহত করবে, জনগণকে নিরাপত্তা দিবে, সেই প্রশাসন যন্ত্র এই অপরাধের সাথে জড়িত। আপনারা দেখবেন বাংলাদেশে প্রতিষ্ঠার পর দীর্ঘদিন দুজন মহিলা পর্যায়ক্রমে ক্ষমতাসীন, শেখ হাসিনা এবং খালেদা জিয়া দুজনই পর্যায়ক্রমে দীর্ঘদিন থেকে দেশ শাসন করতেছেন। তারা তো দুজনই মহিলা। একজন মহিলা যদি দর্শিত হয়, তাহলে আমাদের চেয়ে আরেকজন মহিলার তো গায়ে লাগার কথা, কিন্তু তারা কেন এই অপরাধ প্রবণতাকে, এই অপরাধ থেকে নিবারণ করার জন্য কোনো পদক্ষেপ তারা নেয় নাই? কারণ তারা পুরুষতান্ত্রিক সমাজের প্রতিনিধি। আপনারা যদি দেখেন তাহলে দেখবেন ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য বিভিন্ন কালো কানুন করা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইন বলেন, 57 ধারা বলেন, কিন্তু এই যে ধারাগুলা কেন করা হয়েছে? যাতে ক্ষমতাকে কেউ চ্যালেঞ্জ করতে না পারে, ক্ষমতার দুর্নীতি এবং শোষণের বিরুদ্ধে যাতে কেউ কথা না বলতে পারে, এই মুখটাকে স্তব্ধ করে দেওয়ার জন্য এই আইনগুলা করা হয়েছে। কিন্তু মেয়েদেরকে রক্ষা করার জন্য, ধর্ষণ এবং নির্যাতন থেকে রক্ষা করার জন্য এই দুজন মহিলা আজ পর্যন্ত কি কোনো আইন করেছেন? তার কোনো নজির আমরা দেখতে পাই না। বরঞ্চ আমরা দেখি অনেকে বলেন এই অপরাধের বিরুদ্ধে একটা সামাজিক আন্দোলন গড়ে তোলা দরকার। যখনই সামাজিক আন্দোলন এবং জনসচেতনতা, আমরা দেখি যখন এই ধর্ষণ এবং হত্যার পরে যখন ছাত্র ইউনিয়ন দেয়াল লিখন করতে গিয়েছিল এই ধর্ষণ এবং হত্যার প্রতিবাদে, কিন্তু তাদের দুজনকে পিটানো হলো, ছাত্র ইউনিয়ন কর্মীদেরকে পিটিয়ে থানায় নিয়ে নেওয়া হলো, অ্যারেস্ট করা হলো। তাহলে এটাই আর বুঝতে কি অসুবিধা হয় যে রাষ্ট্রযন্ত্র অপরাধীদের পক্ষে না বিপক্ষে? আমি, অনেকে বক্তব্য রাখবেন, আমি একটি চিত্র আপনাদের সম্মুখে তুলে ধরবো, যেটি মহিলা কেন্দ্রীয় সংসদ বাংলাদেশের 14টি দৈনিক পত্রিকার উপর ভিত্তি করে একটি তথ্য দিয়েছে এবং এটা জাতিসংঘ দ্বারা অনুমোদিত। এটি 2008 সালে বর্তমান সরকারের সময়কালীন নারী নির্যাতন শুধু নয়, নারী ধর্ষণ শুধু নয়, ধর্ষণের পরে নারীদেরকে হত্যা করা হয়। 2008 সালে ধর্ষণ করা হয় 307 জন এবং হত্যা করা হয় ধর্ষণের পরে 114 জন। 2009 সালে 393 জনকে ধর্ষণ করা হয় এবং হত্যা করা হয় 130 জন। 2010 সালে 593 এবং হত্যা করা হয় 66 জনকে। 2011 সালে 635 জনকে ধর্ষণ এবং হত্যা করা হয় 96 জনকে। 2012 সালে 508 জন এবং হত্যা করা হয় 106 জনকে। 2013-তে 516 জন এবং 64 জনকে হত্যা করা হয়। 2014 সালে 544 জন এবং হত্যা করা হয় 78 জনকে। 2015-তে 808 জনকে ধর্ষণ করা হয় কিন্তু হত্যা করা হয় 85 জনকে। 2016 সালে
1050 জনকে ধর্ষণ করা হয়, হত্যা করা হয় 86 জনকে। 2017 সালে ধর্ষণ করা হয় 818 জন এবং হত্যা করা হয় 90 জনকে। 2018 সালে 732 জনকে ধর্ষণ করা হয়, হত্যা করা হয় 173 জনকে। 2019 সালে 1413 জনকে ধর্ষণ করা হয়, হত্যা করা হয় 86 জনকে। 2020 সালে এখন হিসাব মোতাবেক এই পর্যন্ত যত ধর্ষণের রেকর্ড তা অতিক্রম অলরেডি করে ফেলছে তারা। এই যে হত্যা এবং ধর্ষণ, তার উল্লেখযোগ্য কোনো শাস্তি আজ পর্যন্ত বাংলাদেশে হয় নাই। শুধু এই সরকারের আমলে উল্লেখযোগ্য কোনো হত্যা এবং ধর্ষণের বিচার কোনো নজির নেই। আপনারা দেখবেন এই সরকারের সময় যদি আমরা বলি কিছু ঘটনা, তাহলে 1998 সালে আপনারা জানেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাসরঘর সাজিয়ে প্রতি রাতে একজন ছাত্রীকে ধর্ষণ করা হতো। এরকম পর্যায়ক্রমে যখন 100 জন পূরণ হলো তখন মিষ্টি বিতরণ করা হয়। এরকম অনেক ঘটনা আছে, কিন্তু এটা বলে শেষ করা যাবে না, সময় কম, অনেকে বক্তব্য রাখবেন। এর বিরুদ্ধে আমাদের একটি প্রতিবাদ আন্দোলন গড়ে তুলতে হবে। যারা আমরা মনে করি, আশা করি শেখ হাসিনার উপর, শেখ হাসিনা আমাদের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না। আমরা নতুন কিছু খুঁজতে হবে, নতুন কিছু সন্ধান করতে হবে, গড়ে তুলতে হবে প্রগতিশীল এবং আদর্শিক যারা মূলত নারীদের সম্মান দিতে জানে, নারীদের সম অধিকারের জন্য আন্দোলন করবে। সেই আন্দোলনে শুধু মহিলা পরিষদ নয়, সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। সবাইকে আবারও ধন্যবাদ এবং মহিলা পরিষদ যুক্তরাষ্ট্র সংসদকে আবারও ধন্যবাদ জানাই এই আরেকটি প্রতিবাদ সভার আয়োজন করার জন্য। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আলিম ভাই। এবার শুভেচ্ছা বক্তব্য রাখবেন নাসরিন চৌধুরী, সহসভাপতি মহিলা পরিষদ। আনমিউট করে নেন একটু। ওকে, সরি, আমার বক্তব্য হচ্ছে যে বড় করা তো যাবে না, বুঝতে পারছি সময় কম, অনেকেই বলবেন, কিন্তু একটা কষ্ট বুকের ভিতরে সবসময় ক্ষতের মতো খামচে থাকে যে এটা কেমন দেশ, আমাদের কেমন দেশ যে মেয়েরা একটু নিরাপদ হতে পারে না। দুইজন প্রধানমন্ত্রী নারী হওয়া সত্ত্বেও এমন একটা আইন আসেনি যে এই শব্দটা বলতে আমার ঘৃণা লাগে, আমি বলতে চাই না, যে ওটা করলে যে তাদেরকে কি শাস্তি দিতে হবে সরাসরি, এটা এখন পর্যন্ত আমরা দেখি নাই। অসুস্থ একটা পরিবেশ পশুত্বকে এত বেশি গ্রহণযোগ্যতা করেছে, যেটা সম্প্রতি এমসি কলেজে ঘটে গেল। স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে তারা এসব কাজ করলো। এটা কি দেশ? অসভ্য একটা সমাজে আমরা বসবাস করি। আমি তীব্র প্রতিবাদ জানাই যে যারা এই নষ্ট কাজের সাথে জড়িত তাদেরকে কেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে না? কেন কেন কেন? তাহলে আমাদের এই মন্ত্রী, আমি একটা স্লোগান শুনি যে শেখ হাসিনা সরকার বারবার দরকার। তো বারবার দরকার হতে গিয়ে আমাদের মেয়েরাকে নিষ্পেষিত হবে, অত্যাচারিত হবে, লাঞ্ছিত হবে, আবার ধর্ষণ করার, আবার বলে ফেললাম শব্দটা, এটা আমি বলতেই চাই না, এটা একটা গালি। তো তাদেরকে হত্যা করা হয়। আলিম ভাই যেই খতিয়ানটা দিলেন যে ওটার পরে কজনকে তারা হত্যা করেছে, তনু আমার ছোট বোনের মতো, আমার তার চেহারাটা ভেসে উঠে যে এমন জ্বলন্ত সবকিছু প্রমাণ থাকা সত্ত্বেও বিচার হয়নি। কবে হবে বিচার? বিচারের দাবি কি নিভৃতে কেঁদে যাবে? আর কত আমরা সয়ে যাব? সো মহিলা পরিষদ নিউ ইয়র্কে যতটুকু সোচ্চার হয়েছে, এবং আমি মনে করি সারা বাংলাদেশের নারী সমাজ এবং আমাদের যারা পবিত্র মনের ভাই পিতা, তারা আমাদের মতোই কাঁদছে ভিতরে ভিতরে। এই জঘন্য নোংরা সমাজ আমরা চাই না।
আমার মেয়ে নিরাপদ না, আমি নিরাপদ না, তারপরে কাদের নাম আমি বলবো, কাদের দিকে তাকাবো, কার চোখের দিকে তাকাবো? সবাই কি পশু হয়ে গেছে? সমাজটা এত পচে গেল, অনেক পচে গেছে আমাদের সমাজ। আসুন আমরা রুখে দাঁড়াই। আমাদেরকে একটা তীব্র প্রতিবাদ প্রধানমন্ত্রীর কাছে জানাতে হবে যে যখন জানা যাচ্ছে, দেখা যাচ্ছে কি হলো সবকিছু চোখের সামনে, এবং এইটা বিচার করতে দেরি হবে কেন? এটা কিভাবে ধামা চাপা দেওয়া হয়, ফাইলগুলো কিভাবে নিচে চলে যায়, হোয়াই টেক ইট লং টাইম? তাৎক্ষণিকভাবে বিচার হতে হবে। আমি সত্যি শঙ্কিত, আমি লজ্জিত। আর আমার যে সমস্ত বোনদেরকে এইভাবে অপমান করে হত্যা করা হয়, তারা তাদের লালসা তারা সার্থক করে, তাদের কি বলবো আমি? তাদের দিকে তাকাতে আমরা পারবো না। তাদের ছবি পত্রিকায় আসবে, তাদেরকে নিয়ে মন্তব্য দিতে হবে। জঘন্য নষ্ট সমাজের কীট তারা। মহিলা পরিষদকে আন্তরিক ধন্যবাদ জানাই যে এই সময়ে আমরা একটু প্রতিবাদ করতে নেমেছি। এটা দরকার ছিল, এটা দরকার। আমার বোনদের বলি, মায়েদেরকে বলি, এটা দরকার। আমরা তীব্র প্রতিবাদ জানাই, ঘৃণা জানাই, আর যেন এটা না বেড়ে যায়। কি করে থামবে? বিচারটা যদি হয় তখনই তো ভয় পাবে। যখন দেখি যে বিচার হচ্ছে না, তো একই কাজ হচ্ছে বারবার। সবার আগে দরকার বিচারটা কার্যকরী হতে হবে। কেন সময় নিতে হবে? কি কারণে সময় নিতে হবে? দেখা যাচ্ছে এখন এমন মিডিয়ার যুগ যে যখন যেটা হচ্ছে সেটা ক্যামেরায় চলে আসতেছে, তাদের চেহারা চিনে যাচ্ছে, তারা কে, ছাত্রলীগ, আওয়ামী লীগ, যেটাই বলো, সবারই বিচার হতে হবে। তো প্রধানমন্ত্রীর কাছে একটা আমাদের স্মারকলিপি পাঠাতে হবে, এবং তীব্র আন্দোলন, একটাই কথা, বিচার চাই তাৎক্ষণিকভাবে। ফাইল সরিয়ে রাখবেন না। কে আপনাদেরকে উপর থেকে কল করে বলে যে এটাকে ধামাচাপা দাও? না, এগুলা শোনা যাবে না। অনেক সময় দিয়েছে আমরা, আর সময় দিতে চাই না। আমরা এখন রুখে দাঁড়িয়েছি, আমরা উঠে দাঁড়িয়েছি। এই নষ্টামি, নোংরামি, পশুত্ব কিল করতে হবে। এই যারা এগুলা করে তাদের যখন বিচার শুরু হবে পর্যায়ক্রমে, এটা ধীরে ধীরে থামবে। আর বিচার না হলে এটা থামবে না, চলতেই থাকবে, চলতে থাকবে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকুন। আসুন আমরা তীব্র আন্দোলনের ভাষায় নামি, সত্যি আমরা বসে নেই। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ নাসরিন আপা। এবার আসবেন উৎপল দত্ত, প্রগতির যাত্রী সংগঠক, জর্জিয়া। ধন্যবাদ সুলেখা। আজকের সবার সম্মানিত সভাপতি এবং উপস্থিত মহিলা পরিষদের নেতৃবৃন্দ এবং যারা আজকে অন্যরা উপস্থিত হয়েছেন, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রকৃত অর্থে আজকে আমি শোনার জন্যই বসেছি, আসলে বলার জন্য নয়। তো তেমন প্রস্তুতিও আমার নেই। তো আমার কাছে একটা বিষয় খুব অবাক লাগে, সেটা হচ্ছে যে এরকম একটা ইস্যুতে, নারী ধর্ষণ, নারী নির্যাতন ইস্যুতে শুধুমাত্র মহিলা পরিষদ বা মহিলারাই এটার বিরুদ্ধে রুখে দাঁড়াবে, এটা কিন্তু মহিলাদের বিষয় না। আমার মনে হয় এটা পুরোপুরি অর্থেই পুরুষদের বিষয়, এবং পুরুষরা যদি সঠিকভাবে চলতে পারে আর সঠিক আচরণ করে, তাহলে এই মহিলাদের উপর এই ধরনের ঘটনাগুলো কখনোই ঘটতো না। কাজেই আমরা যারা পুরুষ এখানে আছি কিংবা বাইরে আছি, তাদেরকেই কিন্তু এই প্রতিবাদে সাড়া দিতে হবে বেশি। আজকে এই যে সভা হচ্ছে, এই সবাই কিন্তু আমরা খুব কম সংখ্যক পুরুষই উপস্থিত আছি। নারীরা বাংলাদেশে, আমি তো বাংলাদেশে থেকেছি, আছি, যাওয়া আসা করি প্রায়। গত বছর, 1 বছর আগেও আমি ছিলাম। নারীদের কিছু ক্ষমতায়ন হয়েছে সত্যি অর্থে। তার কারণ হচ্ছে আমাদের নারীরা এখন ঘর থেকে বেরিয়ে কাজে যাচ্ছে, কাজ করছে বিভিন্ন শিল্প কলকারখানায়, গার্মেন্টস ফ্যাক্টরিতে। এটা অনেক পুরুষের কাছে এটা ঠিক গ্রহণযোগ্য মনে হয়নি, নারীদের এই ক্ষমতায়ন। এবং যে পুরুষতান্ত্রিক সমাজ, ছোটবেলা থেকেই একজন শিশু কে বড় করা হয় ছেলে এবং মেয়ে দুভাগে ভাগ করে, বিশেষ করে গ্রামাঞ্চলে। ঠিক তার প্রতিফলন ঘটে
বড় হওয়ার পর তাদের মনোবৃত্তিতে, এবং তারই ফলশ্রুতিতে আমরা দেখি যে এই ধরনের ঘটনাগুলো ঘটছে। কাজেই এই যে বিষয়টা, এটা আমাদের ঘর থেকে শুরু করা দরকার, অর্থাৎ এই ক্যাম্পেইনটা নিয়ে যেতে হবে প্রত্যেক মানুষের বাসায়, যে নারীরাও তোমাদের বন্ধু, বোন, মা, তাদেরকে তোমাদের শ্রদ্ধা করা উচিত, তাদেরকে তোমার পথে নিরাপত্তা দেওয়া উচিত পুরুষদের। সেটা একটা বিষয়। দ্বিতীয়ত, এটা যে প্রতিবাদ, এই প্রতিবাদটা কিন্তু আমার মনে হয় আমরা এখানে জর্জিয়া প্রোগ্রেসিভ ফোরাম আছি, প্রোগ্রেসিভ ফোরাম ইউএসএ, পিডিআই কানাডা, মহিলা পরিষদ, সবাই মিলে একটা বড় করে প্রতিবাদ সভা জুমে আমরা আবার করতে পারি, একটা স্মারকলিপি তৈরি করে এর প্রতিবাদে আমরা বাংলাদেশ হাই কমিশনকেও দিতে পারি যে বাংলাদেশে যে চলমান ঘটনাগুলো ঘটছে এর বিরুদ্ধে আমরাও কিন্তু সোচ্চার, এখানে আমরাও এটা ঠিক পছন্দ করি না। আমি আজকেই বোধহয় শুনছিলাম আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একটা বক্তব্য, তিনি এর বিরুদ্ধে কঠোরভাবে দৃষ্টান্তমূলক শাস্তির কথা বলেছেন, কিন্তু সাথে সাথে আবার তিনি এটাও বলছেন যে সভ্য দেশেও এই ধরনের ঘটনা ঘটে। আমি যেটা বলতে চাই এখানে, যে মাননীয় প্রধানমন্ত্রী সভ্য দেশে ঘটে বলে আমার দেশেও ঘটতে হবে সেরকম তো কোনো কথা নেই, এবং এর জন্য যে প্রতিবাদ করতে যায় তাকেও আপনি কথা বলতে দিচ্ছেন না। কাজেই এর বিরুদ্ধে আমাদের কিন্তু সোচ্চার হতে হবে। অধিকার কেউ কাউকে দেয় না, অধিকার লড়ে নিতে হয়, অধিকার কেড়ে নিতে হয়। কাজেই আজকে যে নির্যাতন, আজকে যে নারীর ধর্ষণ, আজকে যে নারীদের বিরুদ্ধে চলছে বাংলাদেশে, এবং তার বিরুদ্ধেও কথা বলার যে অবস্থাটা বন্ধ করে রেখেছে, তার বিরুদ্ধেও আমাদের প্রতিবাদ করা দরকার, এবং তার জন্য সোচ্চার হতে হবে সবাইকে। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ উৎপল দা। এখন বক্তব্য দিবেন জাকির হোসেন বাচ্চু, অর্থ সম্পাদক, প্রোগ্রেসিভ ফোরাম। মহিলা পরিষদ যুক্তরাষ্ট্র আয়োজিত আজকের এই প্রতিবাদ সভায় সম্মানিত সভাপতি, উপস্থিত সকলকে প্রোগ্রেসিভ ফোরাম যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন জানাই এইভাবে এই সময়ের একটা সাহসী পদক্ষেপ নেওয়ার জন্য। তো আসলে আমি উৎপলদার মতো আজকে শুনতে চাচ্ছি আপনাদের কাছ থেকে, এবং আমার সবচেয়ে ভালো লাগতেছে বেশ কয়েকদিন ধরে তাহমিনা আপা আসছে, তার সোশ্যাল মিডিয়ায় সে যে বিরুদ্ধে একটা বিশাল প্রতিবাদ সবসময় দেন, তিনিও আমাদের এই আজকের এই সভায় আছে, তাকে আলোচনা নিশ্চয়ই মহিলা পরিষদ দিবে তাকে আলোচনা করতে। তার কাছ থেকে, তার কাছে হয়তো আরো বেশ কিছু ডাটা আছে, আমি বুঝতে পারি তার ফেসবুকে পোস্ট গুলো দিয়েই বোঝা আছে, সে একটু বিস্তারিত আলোচনা করবেন। আসলে আমি যখন এই জুমে অংশগ্রহণ করি, মাজহার ভাইয়ের একটা বক্তব্য শুনছি, আসলে মাজহার ভাই বক্তব্যটা ঠিকই বলছে, তারপরে তো কারণ না কারণ কিছু না কিছু প্রতিবাদ করতে হবে, প্রতিবাদ থেকে তো প্রতিরোধ করে এসে গড়ে উঠে এটা আমরা ছাত্র রাজনীতি করতে চাই বা লড়াই সংগ্রাম করতে চাই, এটা আমরা বুঝতে পারছি। তো মাজহার ভাইয়ের বক্তব্যটা আসলে বুঝছি অনেক ক্ষোভের মধ্যে দিয়েই তিনি বক্তব্যটা বলছেন। তো আসলে আমাদেরকে এখন অনেকে উপস্থিত আছেন, এবং এখন নাচনা ভাই একটা কথা বলছে যে তার সাথে আমি একমত, যে এখন আর প্রতিবাদ নয়, এখন আমাদেরকে প্রতিরোধ করার, আমাদেরকে প্রতিরোধ আমরা কিভাবে এটাকে করতে পারি সেইভাবে আমাদের আগাইয়ে যেতে হবে। এবং হ্যাঁ, কিছু কিছু যেমন প্রতিবাদ হচ্ছে না, যেমন ছাত্রলীগ যেমন করছে, আবার ছাত্রলীগের একজন এমসি কলেজের যুবলীগের সে যেমন প্রতিবাদ করে সাহসিকতার সহিত সেই বিষয়টাকে সবার মধ্যে নিয়ে আসতে এবং প্রতিরোধ করতে সক্ষম হয়েছে, দর্শকদেরকে অ্যারেস্ট করানোর পক্ষে যে সক্ষম হয়েছে এইটা না। আমি উৎপন্নের সাথে আমিও আর একটা, আমরা দেখেন এখানে আমরা যারা আছি, যারা সমাজ প্রগতির কথা চিন্তা করি, সমাজ পরিবর্তনের কথা চিন্তা করি, এবং একটা সুষ্ঠু সমাজ, অসাম্প্রদায়িক সমাজ আমরা চেষ্টা করি। এখন আমরা কিছুদিন আগে নিউ ইয়র্কে দেখলাম প্রতিবাদ করছে যে বুদ্ধদের বিরুদ্ধে যে অন্যায় তার বিরুদ্ধে বুদ্ধরাই প্রতিবাদ করে, হিন্দু বৌদ্ধ ঐক্য খ্রিস্টান প্রতিবাদ করে। সেখানে আমরা যারা প্রগতির পক্ষে আছি, হ্যাঁ এখান থেকে সুব্রতদাকে দেখছি, আসলে সুব্রতদা তার লেখনের মধ্যে দিয়ে কিন্তু সে তার প্রতিবাদটা, আমরা নিউ ইয়র্কে যে কজন আছে তার মধ্যে তিনি
তার প্রতিবাদটা নিয়ে আসেন। তো আমরা আরেকটা এইভাবে একটা সকলকে নিয়ে এটা উদ্যোগটা মহিলা পরিষদে নেবে, মহিলা পরিষদের নেতৃত্ব হবে উৎপলদার ওই প্রস্তাবটার সাথে আমি একাত্মতা ঘোষণা করি। শুধু পিডিএফ প্রগ্রেসিভ ফোরাম জর্জিয়া বা প্রগতির যাত্রী নয়, এটার সাথে আমরা যদি উদ্দেশ্যে আরো যারা সমমানা আছে, উদ্দেশ্যের বাইরেও যারা প্রগ্রেসিভ ফোরামের বাইরেও যারা প্রগতির পক্ষে আছে তাদেরকে সকলকে নিয়ে, এবং যারা এখানে সব সাংবাদিকতার হলুদ সাংবাদিক নয়, কিছু সাংবাদিক তো এখানে নিউ ইয়র্কও আসে, তাদেরকে যুক্ত করে আমরা যদি আর একটা এইভাবে একটা আলোচনা বা এইভাবে একটা প্রতিবাদ সভা যদি আবার আমরা করতে পারি, এখান থেকে আমরা আমাদের বক্তব্যটাকে নিশ্চয়ই আজকে যে প্রতিবাদটা করছেন এটা নিশ্চয়ই বাংলাদেশে যাবে। এবং আমি আর একবার মহিলা পরিষদ যুক্তরাষ্ট্র শাখাকে ধন্যবাদ জানাই যে প্রথম প্রাথমিক পর্যায়ে এইভাবে একটা প্রতিবাদ সভা তারা আরো করছে। মহিলা পরিষদ প্রতিষ্ঠা হওয়ার পরে তারা অনেকগুলো এই ধরনের তরুণ হত্যা সহ অনেক প্রোগ্রামই তারা করছে, আজকে একটা ভার্চুয়াল মাধ্যমে করতেছেন। আস্তে আস্তে আমরা এই প্রতিবাদটা আমরা যাতে ছড়িয়ে দিতে পারি, এবং শুধু প্রতিবাদের জন্য প্রতিবাদ একটা করতে হয় সেই লক্ষ্যে না, এটা থেকে আমরা যাতে নিয়ে আসতে পারি। আর একটা বক্তব্য রেখে আমি শেষ করব, যেটা আসলে আমাদের দুর্ভাগ্য যে স্বৈরাচার এরশাদ পতনের পর থেকেই আমরা যাদেরকে এইরকম সমাজ যখন দলিত রাজনৈতিক নেতৃবৃন্দ যখন না নামতো, তখন আমরা যাদেরকে আমাদের পাশে পাইতাম, যদিও সুশীল সমাজ হিসাবেই এরা চিহ্নিত হচ্ছেন, সুশীল সমাজ হিসাবেই এরা প্রতিষ্ঠিত হতে চাচ্ছেন, আসলে তাদেরকে আমরা আমাদের মাঝে এখন আর দেখতে পাই না, ওইভাবে নাই। আর আগে বাংলাদেশে 1 মিনিট সময় নেব না, বুঝতে অনেকে আসছে, বাংলাদেশে আগে এত ইউনিভার্সিটি ছিল না, অনেক ইউনিভার্সিটি করে অনেকেই যারা এই পুরো সুশীল সমাজে যে অনেকে চ্যান্সেলর করছে, ভাইস চ্যান্সেলর করছে, সেই দিকেই তারা ব্যস্ত, এইভাবে নিতে পারতেছে না। তা আসুন আমরা আমাদের ধারায় আমরা যাতে একটা প্রতিবাদের একটা মঞ্চ তৈরি করে আমরা প্রতিবাদ করতে পারি, এবং এই শুধু প্রতিবাদ না, প্রতিরোধ করার লক্ষ্যে আমরা এটা সমবেত করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে প্রগ্রেসিভ ফোরামের পক্ষ থেকে মহিলা পরিষদ আরেকবার এই ধরনের অনুষ্ঠান আহ্বান করার জন্য আমি সকলকে ধন্যবাদ জানাই। আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করে সকলকে ধন্যবাদ। ধন্যবাদ বাচ্চু ভাই। এখন আসবেন মাহাজার আহমেদ, উনি সাহিত্যিক, লেখক এবং গবেষক। আমি কি টাইটেলটা একটু ভুল বলেছি কিনা আমি না, মাহাজার ভাই আপনি একটু আপনার মূল্যবান বক্তব্য দেন, আসুন। আমার নাম আহমদ মাজার। আহমদ মাজার, ঠিক আছে, সরি। ঠিক আছে। আমি আসলে এই উদ্যোগের যে আজকে যে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে এর সঙ্গে সংহতি প্রকাশ করছি। সংহতি তো থাকে, কিন্তু এর সঙ্গে আমার যে একটা কথাও আছে যে আমরা এক ধরনের বায়বীয় প্রতিবাদ করি, বায়বীয় আন্দোলন করি। আমাদের কোনো সংগঠন নাই, মানে প্রকৃত অর্থে কোনো সংগঠিতভাবে কাজ করার যোগ্যতা আমরা অর্জন করিনি, যে কারণে এই ধরনের কোনো প্রতিবাদ যখন প্রয়োজন হয় আমরা কার্যকর প্রতিবাদ করতে পারি না। আপনারা লক্ষ্য করে দেখবেন যে যারা ধর্ষক গোষ্ঠী তারা কিন্তু খুব সংগঠিত, তাদের থানার ওসি আছে তাদের পক্ষে, এমপিরা তাদের সঙ্গে আছে, বিরোধী দলীয় নেতা নেত্রীরা তাদের সঙ্গে আছে, এবং সমাজের যারা সুবিধাভোগী তারাও তাদের সঙ্গে আছে। অর্থাৎ তারা সংগঠনটা এমন ভাবে গড়ে নিয়েছে কায়েমি স্বার্থবাদীরা যে তারা অনেক শক্তিশালী, কিন্তু আমরা যারা প্রতিবাদ করতে চাই তারা একেবারেই অসংগঠিত। এই কথা কিন্তু আমরা অনুভব করি না, যার ফলে আমরা একটা নিরাপদ দূরত্ব থেকে এক ধরনের আন্দোলন প্রতিবাদ করি। যেমন ধরা যাক ঘটনা ঘটলো সিলেটে, আমরা আন্দোলন করলাম শাহবাগে, এবং শাহবাগে খুব জ্বালাময় বক্তব্য রাখলাম, আশেপাশে কিছু পুলিশ ঘোরাফেরা করলো এবং আমাদের 2-1 জনকে ধরে নিয়ে গেল, এবং যাকে ধরে নিয়ে গেল সে তার সমস্ত ভোগান্তি ভুগবে, কিন্তু আর কেউ আমরা তাকে উদ্ধার করার জন্য কিছু করতে পারবো না, কারণ আমরা সংগঠিত না। এই যে ধরেন 57 ধারায় যে 2-1 জন গ্রেপ্তার হয়েছেন তাদেরকে কিন্তু আইনগত সমর্থনও ঠিক মতন আমরা দিতে পারিনি, তার কারণ যেভাবে সংগঠিত ভাবে এর বিরোধিতা করা দরকার সেভাবে আমরা করতে পারছি না। যেসব ভুয়া মানে মামলা হয় সেসব মামলাকে আমরা মানে প্রতিরোধ করতে পারি না। অর্থাৎ এখন এই জন্য এই ধরনের রাজপথের আন্দোলন কিংবা জুম মিটিং এই ধরনের প্রতিবাদ দিয়ে কোনো লাভ হবে না, এবং আমি এই ধরনের প্রতিবাদের সঙ্গে সেই জন্য খুব বেশি মানে শারীরিক ভাবে উপস্থিত থাকতে চাই না।
কারণ আমরা যদি সংগঠন করতে না পারি এবং সাংগঠনিকভাবে যদি মানে যদি অর্থের বিরুদ্ধে দাঁড় করাতে হয়, তাহলে আমরা যদি অর্থ দিয়ে অর্থের বিরুদ্ধে না দাঁড় করাতে পারি, তাহলে এইসব আন্দোলনের কোনো মানে হয় না। আরেকটা বিষয় দেখেন, সমাজে চিন্তা চর্চার, মননশীলতার চর্চার কোনো পরিবেশ আমরা তৈরি করতে পারি। আমরা নিজেদেরকে যারা উচ্চশিক্ষিত জ্ঞানী বলে মনে করি, তাদের মধ্যে অন্ধকার আরো বেশি। আপনারা লক্ষ্য করে দেখবেন যে মনস্তত্ত্ব, এই যে ধর্ষকরা যে মনস্তত্ত্ব ধারণ করে, আমাদের বুদ্ধিবৃত্তির সমাজেও যারা কথাবার্তা বলেন তাদের মধ্যেও সেই মনস্তত্ত্বই তারা ধারণ করেন। কোন একটা বিষয়কে যখন কথা বলতে হয়, তারা আটকে দিতে চান, তারা যৌক্তিকভাবে কোনো কথাকে বিরোধিতা করতে পারেন না, কোনো কথার জবাব দিতে পারেন না, তারা ক্রোধ প্রকাশ করেন, তারা তাদের মানে সামাজিক শক্তি দেখাতে চান। কিন্তু আমাদের সামাজিক শক্তি ন্যায়বোধের জন্য কোনো সংগঠন হয়নি। এটা হচ্ছে আমার মূল বক্তব্য। এটা আমি আর পুনরাবৃত্তি না করে এই মনোভাব ব্যক্ত করে যে আমরা স্থূল মানে প্রতিবাদের চেয়ে আমাদের সংগঠিত প্রতিবাদের দিকে আমাদের চিন্তা ভাবনা করা উচিত এবং সমাজ মনস্তত্ত্ব কাজ করা উচিত। এবং এই যে অনেকে আমরা ভয় পাই 57 ধারা থাকা সত্ত্বেও, কিংবা এই যে ডিজিটাল নিরাপত্তা আইন থাকা সত্ত্বেও কি করে সত্য বলা যায়, সেগুলো আমাদের শিখতে হবে। সত্য আমাদের বলতে হবে, সত্য বলা থেকে আমাদের দূরে থাকতে হবে না। সেলফ সেন্সরের নামে সত্য থেকে দূরে থাকলে হবে না। আমি মনে করি সমস্ত আইনগত যেসব বিধিনিষেধ আছে সেগুলোকে রেখেও সত্য বলা সম্ভব। সেই অনুশীলন আমাদের করতে হবে। তার জন্য অনেক বেশি বস্তুনিষ্ঠ হতে হবে আমাদেরকে। সেজন্য আমাদের অনেক বেশি জানতে হবে, অনেক পরিষ্কার ধারণা নিতে হবে যে কোনো বিষয়ে প্রতিবাদ করার সময়। আমরা লক্ষ্য করি মানে চিলে কান নিয়ে গেছে শুনে যেরকম চিলের পিছনে ধাওয়া করা হয়, আমাদের প্রতিবাদ আন্দোলন অনেকটা এরকম হয়। আমরা কিন্তু প্রকৃত তথ্য জেনে সঠিকভাবে আমরা জায়গা মতো প্রতিবাদ করি না। এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাহাজার ভাই, অনেক ভালো লাগলো। তো এবার আসবেন সেম চন্দ, প্রগ্রেসিভ ফোরামের অন্যতম সংগঠক। সেমদা। আমি আসলে না বলার পক্ষেই থাকতে চাইছিলাম, বাট এগেইন যেহেতু লোকজন কম, বলি কিছু। আমি এখানে যারা বক্তব্য দিয়েছেন তাদের অনেকের সঙ্গেই সহমত পোষণ করি। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই ধরনের অনুষ্ঠান আপনারা করছেন, এই জন্য সংহতি জ্ঞাপন করা একটা মানে জাস্ট একটা কি বলে নিছক একটা দায়বদ্ধতায় পরিণত হয়েছে বলেই আমার মনে হয়। কিন্তু একটা জিনিস আমি যেটা বিশ্বাস করি সেটা হলো যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আমরা প্রিভেনশনটা যদি মাথায় রাখি তাহলে ওই জায়গাটাতে আমাদের শক্তিটাকে সংহত করা দরকার। আজকে আমরা এখানে যুক্তরাষ্ট্রে যাদের মুখ দেখতে পাচ্ছি, আমি সহ, এরা অনেকেই নারী নেত্রী, দেশে বড় বড় নেতৃত্ব স্থানীয় জায়গায় ছিলেন। অথচ বাংলাদেশে যারা এখন কাজে কর্মে আছেন, যারা এই সব আন্দোলন গড়ে তুলছেন, তাদের কাছে আমাদের একটা পরিচয়, আমরা হলাম এসকেপিস্ট, পলায়ন পর, সোজা কথা। তো আমরা এখানে করতে পারি, আমরা এখানে তাদের সঙ্গে একাত্মতা জ্ঞাপন করতে পারি, কিন্তু আসলে এই শক্তি কতখানি বাংলাদেশে বা যে মা যে বোন ধর্ষিতা হচ্ছেন তাদের জন্য, তাদের পক্ষে ট্রান্সেন্ডেন্ট হবে, সেইটা নিয়ে একটা বড় কোশ্চেন থেকেই যায়। মাজার ভাই বলেছেন খুব সত্যি কথা, যে এই জায়গাটাতে আমাদের দুর্বলতা রয়ে গেছে, সংগঠনগত দুর্বলতা, বস্তুনিষ্ঠতা। কারণ আমাদের হাতে যদি বস্তুনিষ্ঠতা না থাকে তাহলে আমরা এই যে পাওয়ারফুল যে একটা চক্র, যে পাওয়ার হাউস, যেটা তাদের বিপক্ষে দাঁড়াতে পারবো না। কারণ হচ্ছে যে এদের এই যে দেখেন ছাত্র ইউনিয়নের দুটো ছেলেকে সেদিন অ্যারেস্ট করেছে পুলিশ বিনা কারণে, একেবারে বিনা কারণে। কারণ হচ্ছে আমি বলি, পুলিশের গায়ে শক্তি আছে, হাতে ক্ষমতা আছে, তারা অ্যারেস্ট করতেই পারে, করে ফেলেছে। ওর জন্য প্রয়োজন যুক্তি দেখানোর প্রয়োজন হয় না, এইটা হলো ক্ষমতার সমস্যা। আর আমাদের সম্ভাবনাটা কোথায় থাকবে? সে আমাদের পক্ষে থাকবে যুক্তি, আমাদের থাকবে ডাটা, আমাদের থাকবে বস্তুনিষ্ঠতা,
যাতে কোনো আইন 57 ধারা হোক আর যাই হোক আমাদেরকে স্পর্শ করতে পারবে না। তবে বিষয়টা ওইটাই যে আমাদের একবার অ্যারেস্ট করে ফেললে, ওই যে কেউ একজন এখানে বলেছেন যে যে জেলের মধ্যে গেল এটা তার উপরেই চলে গেল, আর অন্যরা কি তেমন কোনো খোঁজ খবর নেয় না। এই জায়গাটাতে যেন না থাকে, আমাদের আন্দোলনের ধারাবাহিকতাটা যেন থাকে। আমরা নিউজ পেপারের মতো আজকে একটা বড় ধর্ষণের খবর দিয়ে কালকেই একেবারে নাই হয়ে গেলাম বা কিছু বললাম না, এরকম যেন না হয়। আমাদের নিউজ পেপার গুলোকে আমি এই জন্য খুবই ভর্ৎসনা করি, আমি খুবই সমালোচনা করি। এরা কোনো, আপনি এরা খেয়াল করে দেখবেন যে সরকারের বিরুদ্ধে হোক, সমাজের কোনো অঘটনের বিরুদ্ধে হোক, এরা লেখে একদিন বড় করে, তারপরে আর এদের আর কোনো খোঁজ খবর নেই, কোনো ফলো আপ নেই, কিচ্ছু নেই। তার মানে হচ্ছে ওই দায় সারা গোছের ব্যাপার স্যাপার। সেই জন্য সংগঠন হিসেবে আমি বোধ করি যে মহিলা পরিষদ হোক, প্রগতিশীল সংগঠন সমূহ হোক, এদেরকে একটা একাত্ম জায়গায় আসতে হবে, একক জায়গায় আসতে হবে এবং সবাই মিলে একটা শক্তিশালী সংহত একটা অবস্থান তৈরি করতে হবে। তা না হলে আসলে আমরা কিছু করতে পারবো না। আরেকটা পয়েন্ট বলতে চাই যে মনস্তাত্ত্বিক যে বিষয়টা, আজও আসলে আমরা একটা মেল শোভিনিস্টিক জায়গায় থেকে চিন্তা ভাবনা করি। আমার চিন্তা ভাবনা আমার বোনের বা আমার স্ত্রীর চিন্তা ভাবনার সাথে একাত্ম হতে পারে না। কারণ হচ্ছে কি, যে দেখেন আপনারা কেউ কেউ বলেছেন যে বাংলাদেশে 2 জন মহিলা নেত্রী। আসলে বিষয়টা মহিলা নেত্রী বলে কোনো ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে ক্ষমতার জায়গা। শেখ হাসিনা ক্ষমতাশালী, খালেদা জিয়া ক্ষমতাশালী ছিলেন, এবং এরকম যারা অনেক ক্ষমতাশালী আছেন তারা দেখবেন ওই পুরুষদের মতোই আচরণ করে। বিষয়টা হচ্ছে ক্ষমতা। তো আমাদের এই পুরুষতান্ত্রিক সমাজের ক্ষমতাটা যার হাতেই থাক সে পুরুষ হয়ে ওঠে। এই জায়গাটা থেকে আমাদের খুব বিষয়গতভাবে চিন্তা করতে হবে। আমি মনে করি লেখাপড়ার খুব দরকার আছে এবং এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে যে না, সমতা বিধানের জন্য কি কি জিনিসগুলো আমাদের দরকার, সোসাইটিতে দেওয়া দরকার, সেই জায়গাতে আন্দোলনটা তৈরি করতে হবে। আমরা যদি এই ধরনের হেফাজতে ইসলামের মতো শক্তিগুলোকে সাহস যোগাতে থাকি তাহলে আমরা কখনোই এর পক্ষে আসতে পারবো না। এবং আমি যারা কেউ আওয়ামী লীগের করুণার কথা বলছিলেন, আমি তাদেরকে সতর্ক করে দিতে চাই, এই ধরনের আওয়ামী লীগের করুণা আপনি পাবেন না, 2-1 ছাড়া, কোটিতে 1 ছাড়া পাবেন না। তো সেরকম সৌভাগ্যের জন্য আমরা অপেক্ষা করে থাকতে পারি না। আমি মনে করি আবারও যে আমাদের একটা সংগঠনগত সমৃদ্ধ অবস্থা তৈরি করতে হবে এবং এর বিরুদ্ধে প্রচন্ড ভাবে একটা ধাক্কা দিতে হবে। তা না হলে আমরা আসলে সেই কি বলে যে তিমিরে আছি সেই তিমিরেই থেকে যাব বলে ধারণা। সকলকে আবারও ধন্যবাদ। থ্যাংক ইউ। ধন্যবাদ শ্যামদা আপনার মূল্যবান বক্তব্যের জন্য। আমরা আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করছি যেটা আমরা কখনো ভাবিনি যে এই ধরনের বিষয় নিয়ে আমাদের কখনো প্রতিবাদ করতে হবে বা কখনো আলোচনা করতে হবে। আমরা ছোটবেলায় এই ধরনের শব্দ ব্যবহার করতে লজ্জিত বোধ করতাম। এমন সমাজ ব্যবস্থায় এমন অবস্থায় এসে দাঁড়িয়েছে যে আমাদের এসব নিয়েও প্রতিবাদ করতে হয়। এটা খুব লজ্জার বিষয়। একজন বললেন যে দেশ কোথায় যাচ্ছে, আমি দেশের দোষ দেব না, আমি সমাজ ব্যবস্থার দোষ দেব। দেশ আমার দেশ, বাংলাদেশ সোনার দেশ, আমি দেশকে কখনো দোষারোপ করব না। সরকার প্রধানদের কথা অনেকে বলেছেন, আমি রাজনৈতিক ব্যাপারটা এখানে দূরেই রাখতে চাচ্ছি। ব্যাপারটা হচ্ছে নারীদের উপর নির্যাতন নিয়ে। তো এবার আমি বিশিষ্ট নাট্যকর্মী শিরিন বকুল আপাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। শিরিন আপা। শিরিন আপা, আপনি দিয়ে করতে হবে, আনমিউট করতে হবে। শিরিন আপা শুনেন নাই বোধহয়। শিরিন আপাকে বলছি কিছু বলার জন্য। ধন্যবাদ সবাইকে। মহিলা পরিষদ যুক্তরাষ্ট্র উত্তর আমেরিকার সভাপতি এবং সকল সদস্যকে আমার শ্রদ্ধা, ভালোবাসা, শুভেচ্ছা। আসলে এই বিষয়টা নিয়ে বলতে খুবই বিষণ্ণ এবং কষ্ট বোধ করি, কারণ আমি নিজেকে প্রবাসী ভাবি না।
আমি এখনো বাংলাদেশেই আছি ভাবি, কারণ আমি কিছুদিন হলো মানে কয়েক বছর হলো এখানে এসেছি। তা আমার বেড়ে ওঠা কর্মকাণ্ড সবই তো আমি বাংলাদেশে, সেখানে প্রতিদিন প্রতিনিয়ত এই সমস্ত খবরের মধ্য দিয়েই আমি বড় হয়েছি। প্রতিদিন খবরের কাগজ হাতে নিলে আমাকে এই সমস্ত খবরই দেখতে হয়েছে। সেগুলো নিয়ে হয়তো 2-4 দিন হইচই হলো, প্রতিবাদ হলো, অনেক কিছু, তারপর সবকিছু মিলিয়ে যায়, সবকিছু উবে যায়, তারপর সেটার খবর আমরা আর কেউ রাখি না। তা এই এই যে প্রক্রিয়াটা, এটা হয়ে আসছে, হচ্ছে, হবে, সেই জন্য কোনো কিছু নিয়ে এখন আর আমি আশাবাদী না। আমি খুব বিষণ্ণ বোধ করছি। এখন তো মহামারীর তে সমস্ত বিশ্বই একটা বিষণ্ণ বন্ধা, একটা বন্দি জীবনে আমরা ভীষণ মানে একা হয়ে গেছি। তার মধ্যে এই আমাদের বিষণ্ণতা আছে, আমাদের অনেক কাছের মানুষ আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে, তারা এগুলো নিয়ে কষ্টবোধ আছে। তার উপর আমাদের এই সমস্ত ঘটনাগুলো আমাদেরকে আরো একেবারে স্তব্ধ করে দেয়। এখন কথা হচ্ছে যে এর প্রতিকার কি? কিছুদিন আগে দেখলাম ফেসবুক সরব হয়ে উঠেছে কন্যা দিবসে। কেন কন্যা দিবস পালন হবে? পুত্র কন্যা তো সন্তান, সেখানে পুত্র আর কন্যা আলাদা করা দরকার নেই। কারণ মেয়েরা কি অরক্ষিত? একটি মেয়ে জন্মাবার পর থেকে অরক্ষিত? 6 মাসের বাচ্চাও যখন ধর্ষিত হয়, তার মানে জন্মের পর থেকে তো একটা মেয়ে অরক্ষিত, আমৃত্যু পর্যন্ত। তাহলে সেই জন্য কি কন্যা দিবস? তাহলে কন্যা দিবসই যদি হয়, তাহলে কোথায় সেই নিরাপত্তা? কন্যার জন্য নিরাপত্তা কোথায়? কন্যার জন্য কোথায় দেশ বিদেশ, কোথায় আমাদের নিরাপত্তা? সে স্কুলে যাক, সে মাঠে খেলতে যাক, সে ঘরে, সে বাইরে, সে বিশ্ববিদ্যালয়ে, সে বিবাহিত, অবিবাহিত, তার বয়স কত, কোনো কিছুই এখন আর হেরফের হচ্ছে না, কোনো কিছু কোনো আর কারণ অকারণ কিছু নেই। এই সমস্ত প্রতিকারের জন্য আমরা এখন দূর থেকে এখন দূরে আছি বলে আমরা জুমে আলোচনা করলাম, প্রতিবাদ জানালাম, কিছুই হবে না। আমি আশাবাদী না, কোনো কিছু নিয়ে আশাবাদী, কিছুই হবে না। কিন্তু আমার কথা হচ্ছে, একসময় ইয়াসমিন হত্যার ইয়াসমিন নামের যে মেয়েটি ধর্ষিত হয়েছিল, তাকে কেন্দ্র করে একটি সরকার পতন হয়েছিল। কেন হয়েছিল? কারণ সেই সময় যে আন্দোলন, সে আন্দোলনের মধ্যে শক্তি ছিল, ক্ষমতাশালী দল ছিল, লোকজন ছিল, একাট্টা হয়ে একটা ক্ষমতার বদল হয়ে গিয়েছিল সে একটা আন্দোলনকে কেন্দ্র করে। আমরাই তো সেই বাঙালি। আমরা 52 ভাষা আন্দোলন, 69 আন্দোলন, আমরা 71 একটি দেশ স্বাধীন করেছি, আমরা 90 স্বৈর শাসনের পতন ঘটিয়েছি, আমরাই তো সেই বাঙালি। আমরা একটা ভূখণ্ড যদি আমরা নিজেদের করতে পারি, আমরা একটা পতাকা যদি আমরা নিজেদের করতে পারি, তাহলে আমরা এই রকম একটি ঘটনা, এইরকম একটি অবিচার থেকে কেন আমরা রক্ষা করতে পারছি না আমাদের দেশকে? কেন আমাদের মেয়েদেরকে আমরা সুরক্ষা করতে পারছি না, নিরাপত্তা দিতে পারছি না? প্রত্যেকটি মাই তার মেয়েকে নিয়ে চিন্তিত। সে গাড়িতে করে যাক, সে হেঁটে যাক, সে রিক্সায় যাক, বাসে, কোথাও কোনো নিরাপত্তা নেই। এখন কথা হচ্ছে, দেশের প্রশাসন, দেশের সরকার যদি কঠোর না হয়, আর দেশের সরকার যদি মানে ভেতর থেকে যদি না চায় এর পরিবর্তন, তাহলে কিছুই হবে না। কারণ কথাই হচ্ছে যে যেখানে ক্ষমতা সেখানে সবকিছু, যার হাতে ক্ষমতা সেই তখন রাজা, যে যায় লঙ্কা সেই হয় রাবণ। এখন রাবণের সাথে তার যুদ্ধ করতে হলে সে রামের মতো মানুষের প্রয়োজন। তা আমরা কি হতে পারবো সেটা? কেন কোন সমস্ত আমরা কেন সাগররণী হত্যার বিচার পাই না, আমরা তনু হত্যার বিচার পাই না? কোনো কিছু শুরু হয় না, একটা ঘটনা হয়, 2-1 দিন হইচই করে তারপর সবকিছু মিলিয়ে যায়, হাওয়া হয়ে যায়, আবার আমরা ভুলে যাই। তো এখন কথা হচ্ছে এটার জন্য আমাদের দেশের, আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে, ছেলে মেয়ে বলে কোনো কথা না, প্রত্যেকটা বাঙালিকে, প্রত্যেকটা বাংলাদেশের মানুষকে রাস্তায় নামতে হবে। এখন রাস্তায় নামবে, এখন এই মহামারীর কারণে তো আপনি সভাও করতে পারবেন না, প্রতিবাদও করতে পারবেন না। তাহলে কি একটা কঠিন সময় আছে। তাহলে আমরা এখন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা প্রতিবাদ জানাতে পারি, সেটা একটা আন্দোলন হোক। জাস্টিস, আমরা দেখেছি পার্শ্ববর্তী দেশে একজন রাজপুত সুশান্ত ও আত্মহত্যা করেছিল বলে যেটা জানানো হয়েছিল, সেটা শুধু ভারতীয় নাগরিকদের সোচ্চারের জন্য তারা সোশ্যাল মিডিয়াতে আন্দোলন করে সেটাকে আত্মহত্যা থেকে হত্যায় যেতে বাধ্য হয়েছে সরকার। একটা মহারাষ্ট্রের সরকারের পতনের মুখে নামিয়ে নিয়ে আসছে শুধু সোশ্যাল মিডিয়াতে মানুষের, শুধু ভারতীয় ইন্ডিয়ান
শুধু ইন্ডিয়ান না, সারা বিশ্বে যে যেখানে আছে যারা বিচার চেয়েছে, তারা এইরকম একটা ঘটনা ঘটাতে যাচ্ছে, এরকম একটা। তা আমরাও সেরকম পারি। তা আমরা আমাদের হাতেই আছে এখন সোশ্যাল মিডিয়া। এই মিডিয়াকে কাজে লাগিয়েই আমরা নেমে পড়ি। আমরা এটা আমাদের এখানে আমাদের অ্যাম্বাসেডারকে জানাই, আমরা জাতিসংঘে আমরা জানাতে পারি। এভাবে আমার মনে হয় প্রত্যেকে আমরা এগিয়ে আসি। এখানে সবাই অনেক ভালো ভালো কথা বলছেন, সবার কথা অনেক যুক্তিপূর্ণ, অনেক সঙ্গত কথা বলছেন, কিন্তু কথা হচ্ছে বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? আমরা ভয় পাই। ধরে নিয়ে গেলে আমার পাশে দাঁড়াবে না কেউ, আমাকে জেল থেকে ছোটানোর জন্য একটা মানুষ, আমার বন্ধু বান্ধব কেউ থাকবে না। ওই সংসারে দুই একটা আমার রক্তের মানুষ, আমার বাবা মা ভাই বোন ছাড়া তখন আর কাউকেই আমি পাশে পাবো না। তো এই তো হলো অবস্থা। এখান থেকে বেরিয়ে আসতে হবে, আমাদের শক্ত হতে হবে। যদি আমরা আমাদের নিজেদেরকে নিরাপদ করতে চাই, এখন নিজেদেরকে, আমার নিরাপত্তার জন্যই আমাকে এগিয়ে আসতে হবে। সবাইকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ শিরিন আপা। এবার আমি তাহমিনা শরীফ, বিশিষ্ট নারী নেত্রী, তাকে কিছু বলার অনুরোধ জানাচ্ছি। আপা একটু আনমিউট করে নেবেন। আনমিউট করা আছে, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আমি এখন আপনাকে শুনতে পাচ্ছি না। এখন শোনা যাচ্ছে আপু? হ্যাঁ ভাবি। আচ্ছা, সবাইকে সংগ্রামী অভিবাদন। আমি আসলে বলতে চাচ্ছি যে আমাদের মাঝার ভাই যেটা বললেন যে আমরা সংগঠিত না, আসলেই তো আমরা সংগঠিত না। আমরা যদি সংগঠিত হতেই পারতাম তাহলে কিন্তু স্বাধীনতা যুদ্ধের পরেই আমাদের সেই ক্ষেত্রটি ছিল। আমরা আজকে সরকারে থাকতে পারতাম, কিন্তু আমরা সরকারে থাকতে পারিনি, আমরা ব্যর্থ হয়েছি। তো আমরা সংগঠিত নই সেই কারণেই। আর আমি বলবো যে আজকে আমরা সোচ্চার হচ্ছি ধর্ষণের বিরুদ্ধে কেন? যখন ধর্ষণ ঘটনাটি আসলে একেবারে প্রথম থেকেই ঘটে আসছিল, আমরা তখন কিন্তু জানতে পারিনি। এটি সামাজিক ভাবে ঘটছিল, পারিবারিক ভাবে ঘটছিল। যখন প্রচার মাধ্যমগুলো বেড়ে গেল, প্রসার পেল, তখনই সবাই জানতে পারলো। আর সবাই জানতে পারার পরে যে প্রতিবাদটুকু হলো, সেই প্রতিবাদে ধর্ষিতা নারীরা মুখ খুলতে শুরু করলো। তখন তাদের সাহসের একটি মুক্ত মঞ্চ আমরা তৈরি করতে পারলাম প্রতিবাদের মাধ্যমে। এখন প্রতিরোধটি কি? প্রতিরোধটি আমরা এখন যখন ধর্ষিতা নারীরা এবং তাদের পরিবাররা নিজেরাই মুখ ফুটে কথা বলছে এবং এটার প্রতিবাদ করছে, তারা জানাচ্ছে যে তাদের পরিবারের একজন সদস্য ধর্ষিত হয়েছে, বা ধর্ষিতা নারী নিজেও খুব সাহসের সঙ্গে জানাতে পারছে, এখনই আমাদের কাজগুলো আসলে করতে হবে। আমাদের কাজগুলো এই ঘৃণ্য অপরাধীদের বিরুদ্ধে প্রচন্ডভাবে আমাদের একটা শাস্তির নমুনা তৈরি করতে হবে। নমুনাটা তৈরি করার জন্য আমাদেরকে সরকারকে সার্বিকভাবে চাপ দিতে হবে। সেই চাপটি দেওয়ার সাথে সাথে তাদেরকে আমাদের এটাও জানাতে হবে যে ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি না থাকার কারণে কিন্তু আজকে তারা রাজনৈতিক ছত্রছায়ায় বা প্রভাবশালীদের ছত্রছায়ায় যেভাবে হোক তারা অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে, অনেক বেশি মরিয়া হয়ে উঠেছে। তারা ভাবছে যে আমরা অপরাধ করলে আমরা পার পেয়ে যাব, সুতরাং আমরা অপরাধ করতেই পারি। এই জন্যই ঘটনাগুলো ঘটছে। এখন যেহেতু আমরা টেলিভিশনের সংবাদের স্ক্রলে যদি 10টা খবর যায়, তার মধ্যে আমরা 6টি খবর দেখছি ধর্ষণের, আমি গুনে দেখেছি। আর গত 6 মাসের হিসাব করলে দেখা যাবে 25,222টি ধর্ষণের ঘটনা ঘটেছে আমাদের দেশে 6 মাসে। 20 সনের ঘটনা তো এখন আমরা বলি, এখনো আমরা পরিসংখ্যানটি পাইনি। এই যে পরিসংখ্যানটা আমরা পাচ্ছি, ধর্ষণের ঘটনাগুলো প্রকাশ পাচ্ছে দেখে আমি 2-3 বছর আগে একজন ভদ্রমহিলার সাথে, ভেরি ডিস্টিংগুইশড একজন লেডি, তার সাথে আমরা একটা টেলিভিশনের অনুষ্ঠানে দেখা হয়েছিল। তার বয়স তখন 75 বছর। তিনি আমাকে কথায় কথায় বলেছিলেন যে তিনি ধর্ষিতা হয়েছিলেন তার আপন খালুর মাধ্যমে। তার মা তাকে গ্রাম থেকে ঢাকায় খালার বাসায় পাঠিয়েছিল লেখাপড়া করার জন্য। খালুর মাধ্যমে তিনি ধর্ষিত হয়েছিলেন। ওই সময় সেই পরিবেশটি ছিল না যে উনি সেই প্রতিবাদটুকু করেন। উনি ওইখানে থেকেই তার পড়াশোনা শেষ করেছেন এবং উনি কখনোই তার বাবা মাকে এই ঘটনাটা জানাননি।
এখন তিনিও একজন নারী নেত্রী, সেটাই তিনি আমাকে বললেন। তাহলে কি, তাহলে 75 বছরের একজন ডিস্টিংগুইশড, একজন খুব নামকরা মানুষ, যিনি তখন ধর্ষিত হয়েছিলেন, তিনি এখন মুখ খুলে সেটা বলতে পারেন। সেই পটভূমিকাটা তৈরি হয়েছে। তখন কিন্তু সেটা বললে তার বিবাহ হতো না, তার একটা চমৎকার সামাজিক জীবন হতো না, এইসব অনেক ব্যাপারগুলো হতো। আর আমি বলবো এখনো কি সেটা হবে? আজকে যদি একটা মেয়ে ধর্ষিত হয়, তার খবরগুলো, এমনকি তার নাম, তার ছবি, সবকিছু যেভাবে প্রচার মাধ্যমে চলে আসছে, তাতে তো সামাজিক ভাবে আমাদের তো এখনো কোনো ব্যালেন্স নাই। আমাদের সমাজটা তো একটা ব্যালেন্সের ভিতরে নাই যে সবাই খুব প্রগতিশীল মন মানসিকতা নিয়ে তার অবস্থাটা বিবেচনা করবে। তাকেও সামাজিক ভাবে প্রচন্ড টানাপোড়েনের মধ্যে পড়তে হবে। যে জন্য আমার প্রস্তাব হচ্ছে, যখনই ধর্ষক হয়ে যাচ্ছে, মার্কড হয়ে যাচ্ছে যে সে ধর্ষণ করেছে, মেয়েটি যখন তাকে শনাক্ত করতে পারছে, তখন তার বিচারটি হওয়া উচিত এইভাবে যে যাবজ্জীবন কারাদণ্ড না। কারণ আমরা জানি যে প্রভাবশালী এটা একটা প্রচলিত একটা ইসের মতো হয়ে গিয়েছে যে হ্যাঁ, প্রভাবশালীদের প্রভাবে ওরা বেরিয়ে আসবে। সেই ধরনের কোনো কিছুর ভিতরে আমাদের দাবি হচ্ছে ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড। আর তার আগে তার যদি কোনো স্থাবর অস্থাবর সম্পত্তি থাকে, সেই সম্পত্তিগুলো সম্পূর্ণভাবে সেই ধর্ষিতা নারীর কাছে চলে আসবে। তার সম্পত্তির ভাগিদার তখন হয়ে যাবে সেই মেয়েটি, যাতে সমাজে তার যদি বিবাহ না হয়, তার যদি অন্য কোনো সামাজিক ভাবে সুস্থভাবে সে বাঁচতে না পারে, অ্যাটলিস্ট তার অর্থ বলটা যেন থাকে এবং সেটি নিয়ে যেন সে আগাতে পারে। তাহলে আমরা সেই দাবিটি তুলব যে ধর্ষণের বিচার হবে মৃত্যুদণ্ড, আর তার স্থাবর অস্থাবর সম্পত্তি ধর্ষিতা নারীটি পাবে। এই বিষয়টি আমরা তুলে ধরতে চাই সরকারের কাছে, যদি আমরা কোনো স্মারকলিপি পাঠাই। সেটা আমার একটা ভাবনা ছিল আর কি। গত কয়েকদিন ধরে এসব ভাবছি খুব, যে আমাদের কিভাবে আমরা তুলে ধরবো। আমি জানি যে সোশ্যাল মিডিয়ার অনেক প্রতিফলনই এখন গভর্নমেন্টের ভিতরে পড়ছে। আমাদের অনেক প্রতিবাদের কারণে অনেক কিছু চেঞ্জ হচ্ছে, অনেক ঘটনার দ্রুত বিচার হচ্ছে। এই জিনিসগুলোই আগে করে থাকছে, কিন্তু এখন প্রতিবাদ করার মাধ্যমে সেগুলো সরকার শুনতে বাধ্য হচ্ছে। এইভাবে আমরা একটা প্রেশার গ্রুপ হিসাবে কাজ করতে পারি বিদেশে বসেও। ধন্যবাদ। ধন্যবাদ কাহিনী আপা। এবার আমি অনুরোধ করছি বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও উদীচী যুক্তরাষ্ট্রের সহসভাপতি শফি চৌধুরী হারুন ভাইকে কিছু বলার জন্য। হারুন ভাই একটু আনমিউট করে নেন। হ্যাঁ, শুনতে পাচ্ছেন সবাই? আমার কথা কি শুনতে পাচ্ছে সবাই? আচ্ছা, ধন্যবাদ। আজকে আমি আসলে শোনার জন্য বসেছিলাম, এটা সবার মতো। তো যাই হোক, তো আমি বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি মহিলা সমিতির সকল নেতৃবৃন্দকে। আজকে এমন একটা ইস্যু নিয়ে কথা বলতে হবে, এটা আসলে অনেক ডাটার ব্যাপার। আর তার উপরে বিশেষ করে বর্তমান যে সরকার আছে, সেই সরকারের কোনো কার্যক্রম আমি দেখি না যেখানে মেয়েদেরকে প্রোটেকশনের কোনো ব্যবস্থা আছে। তো সুতরাং এই প্রোটেকশনের জন্য একটা বিরাট একটা আন্দোলন গড়ে তোলা, এটা সোশ্যাল মিডিয়ার থ্রুতেও হতে পারে, এবং আন্দোলনের মধ্য দিয়ে বিশেষ করে সরকারকে জানাতে হবে। বিশেষ করে আমাদের এখানে বিদেশে যারা আছে তাদের অ্যাম্বাসেডার এর মাধ্যমে আমাদের প্রতিবাদের কথাগুলো বলতে হবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। সেই ব্যাপারে কিছু দূর আগানো দরকার। এখন এইভাবে আমরা যদি বলেই শেষ করে ফেলি তাহলে হবে না, এটার ব্যাপারে ফলো আপটা দরকার খুবই বেশি। এবং সরকার কি ব্যবস্থা করলো না করলো এটা আমাদের সবসময় জানতে হবে। এবং এটার জন্য দরকার যদি হয় আন্তর্জাতিক মিডিয়া বা বিশেষ করে জাতিসংঘের সামনে প্রতিবাদ করা, বা জাতিসংঘের এই খবরগুলোকে তুলে তাদেরকে জানানো, বা বিভিন্ন হিউম্যান রাইটস এর যে অর্গানাইজেশন গুলো আছে ওদেরকে নিয়ে একটা অনুষ্ঠান করা আমার মনে হয় ভালো। এবং এটা করলে সরকারও বুঝতে পারবে যে এটা নট অনলি দ্য প্রবলেম অফ বাংলাদেশ, এটা সারা পৃথিবীর। এবং বিশেষ করে বাংলাদেশের যেটা হচ্ছে সেটা সরকারও সচেতন হবে
এবং সরকারকে বোঝাতে হবে যে আমরা বসে নেই, উই আর ডুইং আওয়ার বেস্ট ফর প্রিভেন্টিং অল দি সোশ্যাল ক্রাইম। তো আমার মনে হয় সরকারেরকে এটার মধ্যে ঢোকাতে হবে জোর করে, কারণ বারবার এটার ব্যাপারে সরকারকে জানাতে হবে। এবং সরকার এখন ভাবছে যে আমি তো দেশের অনেক উন্নতি করে ফেললাম, তুমি উন্নতি যত বেশি করো না কেন, তোমার এই যে দুধের মধ্যে এক ফোঁটা চানার যে ব্যবস্থা সেটা করে দিচ্ছে কিন্তু তোমার পার্টির লোকজন। এটা কিন্তু সরকারকে বুঝতে হবে যে তুমি তো উন্নয়ন করতেছো, সবই করতেছো, কিন্তু সেই উন্নয়নের পাশাপাশি তুমি আর নিজেকে আবার পিছনে, সমাজকে পিছনে নিয়ে যাচ্ছ। সেই জিনিসটা থেকে তাদেরকে বের হয়ে আসতে হবে এবং এটার জন্য আমাদেরকে আন্দোলনের মধ্যে দাঁড়াতে হবে। আমি এই বলে শেষ করছি যে আসলে একটা ব্যবস্থা আমাদেরকে এই মুহূর্তে করতে হবে। বাংলাদেশ নাকি উন্নয়নশীল দেশ হিসাবে, উন্নতিশীল দেশ হিসাবে পরিচিত হতে যাচ্ছে। এই যদি তার নমুনা হয় তাহলে সরকারকে বলতে হবে যে আপনার এই নমুনা চেঞ্জ করেন এবং এমন কিছু করেন যাতে আমরা বলতে পারি, আমরা প্রাউডলি বলতে পারি যে না, শেখ হাসিনা সরকার একটা ভালো কাজ করেছে, মেয়েদেরকে প্রোটেকশন দিয়েছে। আজকাল মেয়েরা রাস্তায় বের হয়ে এসছে, তারা কাজ করতেছে, সমস্ত কিছু করতেছে, অথচ তাদের প্রোটেকশন নাই। সেটা তো হতে পারে না। সুতরাং এই জন্য সরকারকে বারবার জোর করে আনতে হবে এই মিডিয়ার মধ্যে যে তোমরা কি ব্যবস্থা করেছো আমাদেরকে জানাও। আমরা জানতে চাই যে মেয়েরা যাতে নিরাপদ ভাবে চলাফেরা করতে পারে। ধন্যবাদ। মহিলা সমিতিকে আবারও ধন্যবাদ। ধন্যবাদ হারুন ভাই। এবার একসময়ের নারী নেত্রী সালেহা আক্তার আপাকে কিছু বলার অনুরোধ করছি। সালেহা আপা। মিউট করতে বলেন। এবার কি হলো, শোনা যাচ্ছে? হ্যাঁ আপা, শোনা যাচ্ছে। ধন্যবাদ মহিলা পরিষদ ইউএসএ এমন সুন্দর একটা, সুন্দর বলবো না, আসলে প্রতিবাদী একটা সভা আয়োজন করার জন্য। এটা খুবই সময় উপযোগী এবং সব সময় এই ধরনের প্রতিবাদ হওয়া উচিত এবং এখনকার সময়ে এই জিনিসটা খুবই প্রয়োজন হয়ে গেছে। তো যারা এটার আয়োজন করলেন তাদের সবাইকে ধন্যবাদ। আমি সবার বক্তব্যগুলো খুব মনোযোগ সহকারে শুনছিলাম, বিশেষ করে আমাদের এখানে যারা পুরুষ যারা আছেন তাদের কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনছিলাম এবং খুব ভালো লাগলো তাদের বক্তব্যগুলো শুনে। আলিম ভাইয়ের কাছে সব ডাটাগুলা দেখলাম 2008 সন থেকে। তারপর মাজহার ভাই অনেক ভালো কথা বললেন, চন্দন বাবু, হ্যাঁ চন্দ বাবু অনেক সুন্দর ভালো দরকারি কথা বললেন। উৎপলের কথাটা শুনে খুবই ভালো লাগলো, যে জিনিসটা আমি সবসময়, আমার স্বামী নারীবাদী, ওনাকে সবসময় মনে করাই দেই, উনি যখন নারী আন্দোলনের কথা বলেন সবার আগে আমি বলি আগে পুরুষ আন্দোলন করো, আগে পুরুষগুলোকে মানুষ করো। মানুষ করতে হলে প্রথমে তো তাদের মন মানসিকতা যেমন পরিবর্তন করতে হবে, তেমনি তাদেরকে উপযুক্ত শিক্ষা প্লাস সঠিক কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এগুলো যদি ঠিক মতো শিক্ষা না হয়, পারিবারিক শিক্ষা, প্রাতিষ্ঠানিক শিক্ষা, সাংস্কৃতিক শিক্ষা প্লাস শিক্ষা দীক্ষার পরে সঠিকভাবে কর্মসংস্থানের আয়োজন করা না হয়, সমাজে এটা চলতেই থাকবে। এই ধর্ষণ, এই নির্যাতন, এগুলো কোনো আজকের কথা নয়, এখন এটা বেশি বেড়ে গেছে বলছি ঠিকই, এখন কেননা এটা এখন আমাদের মিডিয়াতে আসছে, এটা সারা জীবনেই চলে আসছে। এক এক সময় এটার প্রকাশটা এক এক রকম ছিল, এখনকার প্রকাশটা খুবই বলবো যে খুবই মারাত্মক, খুবই অনেক স্বাস্থ্য ঝুঁকি এখানে ধর্ষণের পরে মেরে ফেলতেছে। আগে হয়তো এগুলা ছিল না, এখন ভীষণ রকমের অনিরাপত্তায় মহিলারা ভুগছে। মহিলাদের অনিরাপত্তা আমি তো সারা জীবনেই কাজ করে আসছি, সারা জীবনেই আমি দেখে আসছি।
এখন আমি কনসালটেন্ট হিসাবে কাজ করি নিউ ইয়র্ক সিটিতেই মেন্টালি ইল পেশেন্টদেরকে নিয়ে। তাদের মেন্টালি ইল পেশেন্টদের অনেকেরই এই কেসটা থাকে, একটা মানে রেপ কেস ওদের থাকবেই, ধর্ষণের কেস থাকে। তো এই ধর্ষণের কেসটা আমরা যখন, আমি হলাম হাউজিং কনসালটেন্ট, যখন আমি একটা হাউজিং ওদের জন্য কোনটা সঠিক হবে এটা দেখতে, তখন তাদেরকে রিস্ক অ্যাসেসমেন্ট করাতে হয় আমাদের। এই রিস্ক অ্যাসেসমেন্ট যখন করতে যাই তখন অনেক কিছু উঠে আসে, সেখানে পারিবারিক, সেখানে পার্শ্বিক, সেখানে আর্থিক, সব রকমের বিষয় এখানে উঠে আসে। কেন মানুষটা এই পথে যাচ্ছে? সেই কারণে সামাজিকভাবে, সাংস্কৃতিকভাবে, পারিবারিকভাবে যদি শিক্ষাটা, উপযুক্ত শিক্ষাটা মানুষের না থাকে, তাইলে এই ধর্ষণের ঘটনাগুলো ঘটেই যাবে। আর আমাদের যেহেতু মেয়েরা এখন কাজে কর্মে অনেক বের হয়ে গেছে, অনেক বেশি এগিয়ে গেছে কাজকর্মে, বাংলাদেশে অনেক ভালো ভালো পদে কাজ করছে, সেক্ষেত্রে এই যেহেতু ঘর থেকে বের হচ্ছে, এখন এই অনিরাপত্তার বিষয়টা একদিকে এটা একটা বিষয়, আরেকদিকে ওই যে সেই সামাজিক বিষয়গুলো, ছেলেদের উপযুক্ত কর্মসংস্থান এবং উপযুক্তভাবে শিক্ষাটা হচ্ছে না, তারা মেয়েদের পিছনে লেগেই যাচ্ছে। মেয়েরা ভালো পদে কাজ করছে, তারা ঠিক মতো কাজ পাচ্ছে না, সুতরাং সেটাও একটা তাদের ভিতরে আছে। তাদের একটা কি বলবো আমি, তাদের মধ্যে একটা হতাশা যেমন আছে, আবার যে ওই সেই প্রশাসনিক একটা বিষয় আছে, প্রশাসনের ছত্রছায়ায় অবৈধ পথে ইনকাম, মাদকাসক্তি, এগুলার ব্যাপারও রয়ে গেছে, যেগুলো আগে অত বেশি ছিল না। তো এসব সব দিক থেকে, যেমন শিরিন বকুল আপা বললেন, আমরা যদি এত আন্দোলন করতে পারি, সেই 69, 71 সব আন্দোলন করতে পারি, তারপর 90-এর আন্দোলন করতে পারি, এরশাদ শাহীর পতন ঘটাতে পারি, তাইলে এখন কেন পারবো না? ওই সেই একই কথা, সংগঠিত শক্তি নাই আমাদের। যে এত শক্তিধর সংগঠনগুলো এখন কোথায় চলে গেল, কেন চলে গেল, এগুলোও তো দেখার বিষয় আছে। তো সব দিক থেকে সবার সাথে একাত্মতা পোষণ করছি। এসবের প্রতিবাদ যেমন হতে হবে, তেমন কেন এই ধরনের ঘটনাগুলো ঘটছে তার গভীরে যেতে হবে। তো সবাইকে অশেষ ধন্যবাদ এমন একটা আয়োজন করার জন্য। মহিলা পরিষদকে ধন্যবাদ, প্লাস যারা এখানে বক্তব্য রাখলেন, বিশেষ করে পুরুষ বক্তাদের বক্তব্যটা আমি আবারও বলছি, খুব মনোযোগ সহকারে শুনলাম এবং আমার কাছে খুব ভালো লাগলো। প্রত্যেকের এক একজন এক এক দিক থেকে কথা বললেন। আসলে পুরুষ মানুষদের মধ্যে সচেতনতা যখন আসবে, মহিলারা অবশ্যই নিরাপদ হয়ে যাবে। কারণ মহিলারা তাদের ঘরেরই মা, বোন, সন্তান, তাদেরই একজন পুরুষ যখন তার মেয়েকে, তার স্ত্রীকে, তার মাকে, তার বোনকে নিরাপত্তা দেওয়ার চিন্তা করবে, তার সমাজের অন্যদেরকেও নিরাপত্তা দেওয়ার চিন্তা অবশ্যই করবে। সবাইকে ধন্যবাদ আজকের এই আয়োজনের জন্য। আপনাদের মতন অত বিশাল নেত্রী আমি নই, বক্তব্য দেওয়ার আমার সেইভাবে অভ্যাসও নেই, আমি নীরবে কাজ করার মানুষ। সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপা আপনার মূল্যবান বক্তব্যের জন্য। এবার আমি প্রোগ্রেসিভ ফোরামের সংগঠক সাকিব ভাইকে কিছু বলার অনুরোধ করছি। সাকিব ভাই কি আছেন? জি আছি। শোনা যাচ্ছে? জি জি শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? জি ভাইয়া শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা, তো থ্যাংক ইউ ভেরি মাচ আজকের এই সুন্দর একটা প্রতিবাদ সভা আয়োজনের জন্য। আমার বক্তব্য কিছু নেই, যারা অনেকেই বলেছেন, প্রত্যেকের কথাই আমার কথা, সুন্দর সুন্দর কথা বলেছেন। তারপরেও একটা দুটো কথা আমি বলতে চাই। তার আগে আমি শুরু করতে চাই হুমায়ুন আজাদের একটা কবিতার দুই একটা পংক্তি দিয়ে। তিনি একটা কবিতায় লিখেছিলেন, তোমাকে মিনতি করি, কখনো আমাকে তুমি বাংলাদেশের কথা তুলে কষ্ট দিও না, জানতে চেয়েও না তুমি নষ্ট ভ্রষ্ট 56,000 বর্গ মাইলের কথা। তার রাজনীতি, অর্থনীতি, ধর্মপাত, মিথ্যাচার, পালে পালে মনুষ্যমণ্ডলী, জীবনযাপন, হত্যা, ধর্ষণ,
মধ্যযুগের দিকে অন্ধের মতন যাত্রা সম্পর্কে প্রশ্ন করে আমাকে তুমি পীড়ন করো না। খুবই সুন্দর একটা কবিতা। বাংলাদেশ সম্বন্ধে আসলেই ওই শিরিন বকুল তিনি যেমন হতাশ, আমি হতাশ এবং আশাবাদী দুটোই। এই কবিতার পরে আর কিছু বলার থাকে না। একটা নষ্ট দেশ, একটা নষ্ট দেশের সবকিছু নষ্ট। আপনি যেদিকে হাত দিবেন, যেদিকে তাকাবেন, যা কিছু শুনবেন সবকিছু নষ্ট, শুধু দুঃসংবাদ দুঃসংবাদ। তবুও আমাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতেই হবে। এখন আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে সবকিছুর মূলে হচ্ছে গণতন্ত্র। আপনি যদি গণতন্ত্র না থাকে আপনি কোনো কিছুই আপনি প্রতিষ্ঠা করতে পারবেন না। গণতন্ত্র না হলে সুশাসন আসবে না, সুশাসন না আসলে আপনার আইন শাসন প্রতিষ্ঠা হবে না, অথবা আপনার ধর্ষণের বিচার হবে না, অন্যায়ের প্রতিবাদ হবে না। সবকিছু অন্যায় অনিয়মের মূলই হচ্ছে আমাদের গণতন্ত্র, যেটা আমাদের এই গত দীর্ঘদিন থেকে নাই, বিশেষত এই 12-13 বছর হল নেই আর কি। আমাদের বলা হয় মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি রাজ ক্ষমতায় আছে, বাংলাদেশের শাসন ক্ষমতায় আছে। আসলে কি তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি? তারা হয়তো কোনো এক কালে ছিলেন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, কিন্তু এখন তো তারা সেখান থেকে যোজন যোজন মাইল দূরে চলে গেছেন। এখন আমাদের পক্ষে তো কোনো সরকার নেই। সব মুক্তিযুদ্ধের আমি মনে করি এখনকার যারা যে ধারা রাজনীতি চলছে বা যারা সরকার রাষ্ট্র ক্ষমতায় যারা আছে, তার প্রত্যেকেই একটা প্রতিক্রিয়াশীল গোষ্ঠী। তারা সবকিছুর সব অনিয়মের তারা হচ্ছে কি বলে নাটের গুরু। আমরা কোথায় যাব? এই যে আমরা ধর্ষণ তো এই যে একাপা বললেন যে প্রতিদিন খবর খুললে 8-10টা করে স্ক্রলের নিউজ পাওয়া যায়, কত সত্য আর কি। কিন্তু আপনি দেখেন প্রতিবাদ কোথায় হচ্ছে? প্রতিবাদ তো শুধু যারা একটু বিকল্প ধারা রাজনীতি করেন বা একটু বামমনা একটু অন্য ধরনের চিন্তা করেন তারাই একটু প্রতিবাদ করছেন। কিন্তু আমাদের শক্তি এতই নগণ্য যে আমাদের এই প্রতিবাদটা চোখেই পড়ে না। তারপরেও আমরা প্রতিবাদ করছি, এটা একটা আশাবাদের কথা। আওয়ামী লীগ একটা বড় সংগঠন, রাষ্ট্র ক্ষমতায় আছেন, তাদের তো সংগঠন আছে, তারা প্রতিবাদ করে হত্যাকাণ্ডের। আর প্রতিবাদ যদি তাদের সংগঠন থেকে করা হয়, ওই যে নেত্রী বা যারা ওই বড় শক্তি আছে, তারা কি তাদের তো মহিলা সংগঠন আছে, তারাও কি প্রতিবাদ করেছেন? তারা প্রতিবাদ করে না। কারা প্রতিবাদ করে? শুধুমাত্র বিকল্প চিন্তা যারা বামপন্থী, শুধু বামপন্থী না, বিকল্প যারা চিন্তা করে, যারা সুস্থ চিন্তা করে এবং তাদের শক্তিটা খুবই কম, তারাই প্রতিবাদ করছে। তো আমাদের প্রতিবাদ করতেই হবে। আবার আমাদের আমি ছোট হোক না কেন, আমাদের সীমিত শক্তি নিয়ে আমরা প্রতিবাদ করব। আমরা অনলাইনে প্রতিবাদ করব, আমরা রাজপথে প্রতিবাদ করব। এই যে আরেক ভাই বলে গেলেন, আমরা তো সবাই জানি আমাদের ধর্ষণের বিরুদ্ধে একটা দেওয়াল লিখনকে কেন্দ্র করে ছাত্র ইউনিয়নের কয়েক নেতা কর্মীকে ধরে নেওয়া হলো আর কি। হ্যাঁ, শক্তি আসি বলে এখন যাচ্ছেন। এর বিরুদ্ধে প্রতিবাদ, তার বিরুদ্ধে প্রতিবাদ করবো। আমাদের সমস্ত কিছুর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, আমাদের প্রতিবাদ করতে হবে। যতক্ষণ না আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার, গণতান্ত্রিক রাজনীতির চর্চা আমরা না করবো, আমাদের বুঝাই দিতে হবে বিভিন্ন মাধ্যমে, আমার লেখার মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, আমাদের অনলাইন প্রতিবাদের মাধ্যমে বুঝতে হবে, হ্যাঁ তোমরাই শুধু একমাত্র শক্তি না, তোমাদের বিরুদ্ধে আমরা বিকল্প চিন্তা করি, আমরাও একটা তোমাদের সহ্য করবো না। আমার মনে হয় এইভাবেই আমাদের অর্জিত হবে। আপনারা আলোচনা আছি, আপনাদের সাথে আছি। আমাদের সমস্ত অন্যায়ের অবিচারের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ দিন আমরা কান্ত লক্ষ্যে। শুভরাত্রি। ধন্যবাদ সাকিব ভাই। এবার আমি আমন্ত্রণ জানাচ্ছি ইলা চন্দ, আহ্বায়ক, প্রোগ্রেসিভ ফোরাম জর্জিয়া শাখা। ইলাদিকে কিছু বলার। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে দিদি। আসলে আজকে আমি কিছু বলতে চাচ্ছিলাম না, তাও একটু বলি, কারণ মনটা আসলে খুবই খারাপ। আমি একটু ব্যস্ত আছি নির্বাচনের কাজ নিয়ে। আসলে যে বিষয়টা নিয়ে আজকে আমাদের এই আয়োজন, আপনাদের এই আয়োজন, এটা নিয়ে জীবনে এত কাজ করেছি, এত প্রতিবাদ জানিয়েছি, এত লড়েছি, যে এখন যে মনের কি অবস্থায় আছি। আমি মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রে আইনজীবী হিসেবে দীর্ঘ বছর আমি
কর্মরত ছিলাম, যে সমস্ত ভিকটিম, যে সমস্ত মেয়েরা নির্যাতনের শিকার হতো, তাদের নিয়ে লড়তে গিয়ে যে সমস্ত অবস্থার সম্মুখীন একটা মেয়ের নির্যাতনের শিকার হয়ে সে সামাজিকভাবে, পারিবারিকভাবে, কোর্টের মাধ্যমে, পুলিশের মাধ্যমে, সাংবাদিকের মাধ্যমে, ডাক্তারের মাধ্যমে, সব ক্ষেত্রে সে আবারও নির্যাতন, এবং কোর্টের আইনজীবীরা তাকে যেভাবে প্রশ্ন করে সে আরেকবার নির্যাতনের শিকার হয়, ধর্ষণের শিকার হয়। একটি মেয়ের পক্ষে যখন আমি কোর্টে গেলাম, তখন ওই কোর্টের নারী ও শিশু নির্যাতন কোর্টে কৃষ্ণা দেবনাথ ছিলেন বিচারক। আসামি পক্ষে লয়ার মেয়েটিকে যখন যেভাবে প্রশ্ন করলো, তখন কৃষ্ণাদি বাধ্য হয়েছে তাকে থামিয়ে দিতে। আপনাদের মা বোন নেই সংসারে, আপনারা এইভাবে সংসার করেন, এভাবে প্রশ্ন করেন। এই তো গেল আসলে একটা দিক। আসলে আমার গলার স্বর একটু বড় হয়ে যাচ্ছে, কারণ এই সমস্ত ঘটনা মনে পড়লে আমার নিজের কাছেও আমার নিজের খারাপ লাগে। আর ধিক্কার তো আমি জানাই, এবং আমি যে মানবাধিকার সংস্থায় কাজ করতাম, কালকে একটা রিপোর্টে দেখলাম যে সেখানে গত এই 9 মাসে 975 জন রেপ হয়েছে, 208 জন গ্যাং রেপের পরে গ্যাং রেপ, 43 জন মার্ডার রেপের পরে, এবং 12 জন রেপের পরে তারা আত্মহত্যা করেছে। সুতরাং আমরা কোথায় আছি? আর কালকে একটা লেখা পড়লাম, সেখানে আমি এটাই বলতে চাই যে সামাজিক ভাবে এবং পরিবার থেকে যে নির্যাতনটা হয়, এখানে যে সমস্ত পুরুষরা আছেন তারা আশা করি কিছু মনে করবেন না, যে পরিবারের ভিতর থেকে যে মেয়েদের উপরে যে নির্যাতন হয়, যে আক্রমণ হয় ছোটকালে, ছোট বয়স থেকে, খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, অমুক তমুক। কালকে একটা মেয়ের লেখা পড়লাম, সে লিখছে যে আমি মামা বাড়িতে থাকতাম, আমার ছোট মামা আমাকে খুব ভালোবাসতো, আমাকে জ্ঞান হওয়ার পরে দেখতাম যে আমাকে কিভাবে সে গোসল করাতো, আমি তখন কিছু বুঝতাম না। কিন্তু আমার যখন 13-14 বছর বয়স, আমার পাড়ার এক দাদু মাঝে মাঝে আসতো, সে আমাকে পাশে বসিয়ে আমাকে জড়িয়ে ধরে গল্প করতো। তখন আমার দিদা বলছেন যে তুই তো এখন বড় হয়েছিস, তুই এখন আর ওভাবে বসিস না, এগুলা উচিত না, তোকে এখন সাবধানী হতে হবে। তখন মেয়েটার মনে পড়লো যে আমার মামা তো আমার সাথে এই সমস্ত অঙ্গে আমার হাত দিত, আমার এই সমস্ত কাজ করত। পরবর্তীকালে মেয়েটি মামা যে সাবান দিয়ে তাকে গোসল করাতো, ওই সাবানের গন্ধ বড় হয়ে ও আর সহ্য করতে পারতো না, সাইকিয়াট্রিস্ট পেশেন্ট হয়ে গেল। তারপরে ওর স্বামীকেও বললো ঘটনাটা, স্বামী ওকে ভালো করলো। এই হলো একটি অবস্থা আমাদের সমাজের। আরেকটি গল্প বললাম কালকে, বেশি সময় নিয়ে নিচ্ছি না, অল্প নিয়ে নিয়েছি মনে হয়, যে একটা মেয়েকে রেপ করলো পাড়ার একজন, এবং দেখা গেল যে রেপিস্ট তাকে, সে যে মুদি দোকানে যায় সেখান থেকে তাকে বললো তোমার কাছে আমি কিছু বিক্রি করব না, তুমি রেপিস্ট। সমাজে সে যেখানে যায়, রেস্টুরেন্টে খেতে যায়, সেখানেও বলে তুমি রেপিস্ট। তার বোন বাসা থেকে চলে গেল, বলল যে আমি এই বাসায় থাকবো না রেপিস্টের কাছ থেকে। সুতরাং আমাদের সামাজিক আন্দোলনও দরকার, পারিবারিক আন্দোলন দরকার, আর সরকারের কথা আর কি বলবো, সুশাসন তো নেই। আজকে ছাত্রলীগের ক্যাডাররা যা করে বেড়াচ্ছে, এবং গভর্নমেন্টের যে শক্ত হাত নেই এ সমস্ত ব্যাপারে, যার কারণেও এটা বেড়ে যাচ্ছে। অনেকখানি বলে ফেললাম, অনেক বড় গলায়, আসলে আমি উত্তেজিত হয়ে যাই এই সমস্ত ঘটনা মনে পড়লে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। ধন্যবাদ দিদি। এবার আমি মোহাম্মদ হারুন, সাধারণ সম্পাদক প্রোগ্রেসিভ ফোরাম এবং সাংগঠনিক সম্পাদক উদীচী যুক্তরাষ্ট্র শাখার, হারুন ভাইকে কিছু বলার অনুরোধ করছি। হারুন ভাই। সম্মানিত সভাপতি। হারুন। জি আপা। ভালো। সম্মানিত সভাপতি এবং উপস্থিত আপনারা যারা শুনছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো আমি আসলে বেশি কিছু বলতে চাই না, আজকে যারা এই উদ্যোগটা নিয়েছেন তাদেরকে অভিনন্দন জানাতে চাই, এবং আমাদেরকে এইভাবেই এই ধরনের অন্যায় ও বিচারের বিরুদ্ধে লড়াই করতে হবে, সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ হারুন ভাই। এবার আমি অনুরোধ জানাচ্ছি বিশিষ্ট মুক্তিযোদ্ধা, উপদেষ্টা প্রোগ্রেসিভ ফোরাম এবং উদীচী যুক্তরাষ্ট্রের সহসভাপতি জনাব কাশেম আলী ভাইকে। কাশেম আলী ভাই।
ধন্যবাদ। দেখলাম ওরা বললে তো বলবো দেখছি, তাই না? ধন্যবাদ। আমি কিছু বলবো না, শুধু একটি কথা, যে আমাদের যে সমাজ ব্যবস্থার মৃত্যু হয়ে গেছে। আরেকটা নতুন সমাজ ব্যবস্থা যতদিন আমরা তৈরি না করতে পারবো ততদিন আমরা ওইখান থেকে বেরিয়ে আসতে পারবো না। আমরা মারে মার মতন মনে করি না, স্ত্রীরে স্ত্রীর মতন মনে করি না, বোনরে বোনের মতন মনে করি না। আমরা যে মায়ের ঘরে জন্ম নিছি, এই মায়ের প্রতি আমাদের এই অবস্থা। সুতরাং মানসিক ভাবে আমরা এমন একটা সমাজে পৌঁছছি যে পশুর চেয়ে আমরা অদম হয়ে গেছি। এই সমাজ ব্যবস্থাটার মূলে ওই যে সাকি বলল যে গণতন্ত্র, আসলে গণতন্ত্র নাই। গণতন্ত্র বিহীন কোন সমাজ হইতে পারে না। আজকে গণতন্ত্র সারা পৃথিবীতে গণতন্ত্র ব্যাহত, গণতন্ত্র কোথাও নাই। আমরা যেখানে আছি এখানে তো আমরা সচক্ষে এখন দেখতেছি। তারপরে হইলো আমাদের দেশের একজন না কয়েকজন নারী আছেন, মা আছেন, যে একজন উনি নাকি মানবতার মা, অনেক কিছু উনি, কিন্তু উনার আমলে যে সমস্ত দর্শন, শিশু দর্শন থেকে হইল, এবং উনার সোনার টুকরো ছেলেরা, আমরা যাব কোথায়? উনিকে করোনাবাদ করেন, বরঞ্চ উনি প্রশ্রয় দেয়। বাংলাদেশের সবচেয়ে বড় হইলো এখন যে উত্থান, এটা একদিন আফগানিস্তান হবে, একদিন না, দিনটা বেশি দূরে নাই। এইটার উত্থান ঘটানো হয়েছে, আমাদের মা এইটার উত্থান ঘটাইতেছেন। এই যে তেতুল উজুরের কাছ থেকে উনি বায়াত নিছেন, এগুলো সবে জানে, দেখছেন। মাজার ভাই একটা কথা কইছেন খুব সুন্দর, যে আমরা যে শিক্ষিত সমাজ, এটার জন্য দায়ী আমরা শিক্ষিত সমাজরা, যারা একটু লেখাপড়া শিখছে। আমাদের চেয়ে গ্রামের মানুষ লক্ষ গুণ ভালো। গ্রামে কয়টা দর্শন হয় যা দেখেন, এইভাবে না। যারা শিক্ষিত সমাজ, শিক্ষিত সমাজের মধ্যে দর্শন, লুণ্ঠন যা কিছু আছে সবকিছু হয় এই শিক্ষিত সমাজ। শিক্ষার পরিবেশ যদি না আনা যায়, আজকের যে এই সাংস্কৃতিক জগৎ একটা, আমরা আগে দেখতাম আমাদের যে আমরা একটা পার্টি করতাম যে ছাত্র ইউনিয়ন, এটার মধ্যে এটা মেয়েদের পার্টি, হারমোনিয়ামের পার্টি হইল, এটা গান বাজনার পার্টি। আজকে গান বাজনা আছে নাই। আজকে গান বাজনাওয়ালারা কোথায় গেছেন? সবই বিক্রি হয়ে গেছেন। এই সংস্কৃতির জগৎ পুরাটাই বিকৃত হয়ে গেছে, বিক্রি। ওরা কোথায় আজকে নাই। বাংলাদেশে এখন একটা আইন চলছে, যে আইন 3000-2000 বছর আগের আইন। বাংলাদেশে কি আইন চেঞ্জ হয়েছে? যে বিচার ব্যবস্থা, বিচার হবে কেমনে? আমার এক বোন বলে গেছেন যে বিচার করার সময় আর একটা রেফ করা হয়, কোর্টে যখন যায়। এটা আমাদের সিস্টেম, আমাদের আইন ব্যবস্থা। এই আইন ব্যবস্থা যতদিন থাকবে ততদিন সমাজ এই অবস্থায় চলবে। এই আইন ব্যবস্থার আমল পরিবর্তন। আমি দেখছি লিফটে, আমি জানি কোথায় যেতে হয়। লিভ হ্যাঁ পাইছি, এক্সকিউজ মি, বেশি হ্যালো, লিভ, আমি লিভ। হ্যালো। হ্যাঁ, আমি একটা প্রস্তাব রাখতে চাই এখানে, যে অন্তত পক্ষ আমরা আজকের যে মহিলা পরিষদ, আমি অত্যন্ত আপ্লুত, অত্যন্ত ধন্যবাদ জানাই তাদেরকে। এই মহিলা পরিষদ থেকে আমরা নতুন করে আর একটা উদ্যোগ নিতে পারি। অন্তত 5000 মেয়ে ছেলে সহ অন্তত 5000 মানুষের একটা সিগনেচার করিয়া একটা স্মারকলিপি আমরা জাতিসংঘ করতে পারি। দেশের সম্মান নিয়ে, ওই দেশের সম্মান, আর ওই যে আমরা এই চিন্তা করতে পারি দেশ আজকে কোথায় যাইতেছে, সম্মানের জায়গায় কি আমরা দেশ রাখছি? রাখি নাই। সুতরাং আমার একটা প্রস্তাব আপনারা বিবেচনা করতে পারেন। এই প্রস্তাবটা আমরা 5000 নারী পুরুষের দস্তখত একটা স্মারকলিপি, এইটা দর্শনের দেশ হয়ে গেছে, এইভাবে দিতে পারি আমরা। আমার বক্তব্য এখানে শেষ। ধন্যবাদ। ধন্যবাদ কাশেম ভাই। এবার আমি অনুরোধ জানাচ্ছি বিশিষ্ট লেখিকা, সাংবাদিক ও নারী নেত্রী নিনি ওয়াহিদ আপাকে। নিনি আপা কি আছেন?
নিনিয়াপা নেই বোধহয়, বের হয়ে গেছেন। আচ্ছা আচ্ছা। এবার অনুরোধ জানাচ্ছি বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও লেখক এবং সিনিয়র সহসভাপতি যুক্তরাষ্ট্র উদীচী শাখার সুব্রত বিশ্বাস দাকে। সুব্রত দা কি আছেন? হ্যালো, জি সুব্রত দা আছেন, কিন্তু উনি আনমিউট করতে হবে। আমি জি দাদা আমাকে বলা বলেন হচ্ছে? আপনি। দাদা জি জি হ্যাঁ আপনি। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ শুনতে পাচ্ছি। আমার কথা শোনা যায়? হ্যাঁ দাদা শোনা যাচ্ছে। আচ্ছা, তো প্রথমে আমি আজকের অনুষ্ঠানের সভাপতিকে, সম্মানিত সভাপতি এবং উপস্থিত যারা সবাইকে অভিনন্দন। অনেকেই অনেক কিছু বলছেন, বলার এমন তেমন কিছু নাই, বা আবার বলতে গেলে অনেক কিছুই আছে। তো যে কথাটি হলো যে আজকে যে এই নারী নির্যাতন, ধর্ষণ, নারীদের উপরের বিভিন্ন নিগৃহীত, এগুলো আগেও ছিল, আগে যে ছিল যে তা না, কিন্তু একটা জিনিস ছিল যে আগে সমাজের নৈতিকতা বোধ, দায়িত্ববোধ, মূল্যবোধ এগুলো ছিল, পাশাপাশি আইন শৃঙ্খলাও ছিল। ফলে আজকের মতো যেভাবে এই ধর্ষণ, নির্যাতন এগুলা জাতীয়করণ, সামাজিককরণ, রাষ্ট্রীয়করণ হয়েছে, এইভাবে ছিল না। এগুলো এই ঘটনাগুলোর কতগুলি কারণও আছে। কারণ সম্পর্কে এখানে অনেকে অনেক কিছু বলছেন। কাশেম ভাই একটু আগে যেটা বলছি যে আজকে মূল্যবোধ, সমাজের মূল্যবোধ, ছাত্রদের মূল্যবোধ, শিক্ষিতের সব মূল্যবোধ, এই মূল্যবোধটা কোথা থেকে গড়ে ওঠে? শিক্ষা, সংস্কৃতি, এই কালচার, এটার থেকে গড়ে ওঠে। আজকে সাংস্কৃতিক কালচার কোথায়? আজকের দেশের সংস্কৃতিকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। গ্রামে গঞ্জে শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা, সিনেমা সবকিছু বন্ধ, পালা গান, যাত্রা গান সব বন্ধ করে দেওয়া হচ্ছে। হ্যাঁ, আজকে শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে নেতৃত্ব গড়ে উঠবে, আমরা তো একসময় ছাত্র ইউনিয়ন করছি, আমাদের সাথে বোনরা আসতো, বাবারা নির্ভয়ে আমাদেরকে দিতে পারতো। আজকে কি সেই অবস্থা আছে? আজকে ছাত্র, কাশেম ভাই গণতন্ত্রের কথা বলছে, ডেফিনেটলি আজকে ছাত্রদের মধ্যে যে সেই গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে উঠবে, গণতন্ত্রের শিক্ষা পাবে, সেটা কোথা থেকে পাবে? আজকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সর্বত্র আপনার তাদের যে গণতান্ত্রিক অধিকার, তাদের নির্বাচন, সেগুলো বন্ধ করে রাখা হয়েছে আজকে 30 বছর যাবত। তো গড়ে উঠবে কোথা থেকে? এই গড়ে উঠে না, একতরফা করেছে। আজকে অন্যত প্রতিবাদের, মাজার ভাই যেটা বলছে যে প্রতিবাদের জায়গাটা তো আপনার কোন স্পেস দেওয়া হচ্ছে না, একতরফা করে ফেলা হচ্ছে। সেই অবস্থার কারণেই তো আজকে কেন মেধাবী ছাত্র তারই আরেকজন সতীর্থকে একটা বেশি আপনার শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠানে আর তার সতীর্থকে হত্যা করতে পারে? আজকে আপনার ইয়েতে এমসি কলেজের যে ঘটনা, যে ছেলেরা করছে, তাদের কি মা বোন নাই? হ্যাঁ, তাদেরও মা বোন আছে, কিন্তু সেই মূল্যবোধটা কি করতে পারছি আমরা? গড়তে দিচ্ছে সেই শিক্ষা আমরা দিচ্ছি? আমরা বলতাম যে জিয়াউর রহমান ছাত্রদের এবং যুবকদের মূল্যবোধ নষ্ট করে ফেলাইছে। আজকে 13 বছর ক্ষমতায়, স্বাধীনতার পক্ষের শক্তি ক্ষমতায়, 13 বছরে একটা জেনারেশন গড়ে তোলা যায়। আমরা কি সেটা পারছি? পারি নাই। ফলে তো এই ঘটনাগুলো ঘটতে চলছে, ঘটানো হচ্ছে। আর তারপরে সেটা সবচেয়ে বড় কথা, যেটা সভাপতি শুরুতেই বলছেন, যে সরকারের আশ্রয় প্রশ্রয়, সরকার যখন পৃষ্ঠপোষকতা দেয়, আশ্রয় দেয়, সরকার থেকে সেটা পায়, তখন আমি কি করব? সমস্যাটা তো সেই জায়গায়।
আজকে আজকে তো ওই যে তনু হত্যার বিচার হইলো না কেন? হয় নাই যে সামরিক এর মধ্যে গন্ডগোল দেখা দিবে। আপনার সুবর্ণচরে ইলেকশনে ভোট দেয় নাই বলে সে যে মহিলাকে ধর্ষণ করা হইলো আওয়ামী লীগের লোকরা, বিচার হয়েছে আজকে? হয় নাই। আপনার বরগুনায় যে রিফাতকে হত্যা করা হলো, সেই আসামিকে পাল্টাই দেওয়া হয়েছে, পুরো কেসটা পাল্টাই দেওয়া হয়েছে। এটা কার পক্ষে? ওইখানের এমপি এবং জেলা প্রশাসন যে সরকারের, তাদেরকে রক্ষা করেন, তারাই জড়িত। আজকে তো এটাই হচ্ছে। আজকে সাগরণীর হত্যা হয় না, হত্যার বিচার হয় না কেন? কারণ আওয়ামী লীগের বিশিষ্ট লোক জড়িত। এটা একটা বিশ্বাসযোগ্য হয় যে একটা সরকার একটা খুনিকে ধরতে পারে না? আপনার যে সিলেটের এমসি কলেজের ইয়েরা যখন 2 দিন যাবত কোনো পুলিশ কোনো অ্যাকশনে যায় না, যখন উপর থেকে নির্দেশ গেছে, তখন আপনার র্যাব যে কয়দিনের মধ্যে সবাইকে ধরে ফেলছে। তো সরকার কেন পারবে না? পারে। সরকার এইগুলোকে প্রশ্রয় দিচ্ছে, প্রশ্রয় দিতে বাধ্য হচ্ছে। আজকে সরকারের চতুর্দিকে যারা আছে, তারা এই অবস্থারই সৃষ্টি করে, এরাই আজকে সরকারের মধ্যে আছে। আজকে হাসিনাকে অনেকে বলছে, আমি হাসিনাকে বলি, হাসিনা তোর কোনো হাত পা নাই। আজকে আমার কাছে খুব দুঃখজনক লাগছে, হাসিনা প্রধানমন্ত্রী যখন বলেন যে সিলেটের ব্যাপারে ইঙ্গিত করে বলছেন যে সেখানে আমাদের ইয়ে নাই, আমাদের কোনো সংগঠন নাই, সংগঠন নাই বলে এটা হয়েছে। সংগঠন কেন হয় না? কেন ওই জায়গায় 10 বছর যাবত সংগঠন করা যায় না? কারণ কি খুঁজে দেখা হয়েছে? কেন ছাত্রলীগ সেখানে ছাত্রলীগ গড়ে উঠতে পারে না? গত 10 বছরে সেখানে 7 জন ছাত্রলীগ খুন হয়েছে। কোন অপরাধী ধরা পড়েছে? পড়ে নাই। তো এটাই তো সরকার তো আজকে সেই প্রশ্রয়, সেই আশ্রয় সেটাই দিচ্ছে। ফলে তো এই অন্যায় অবিচার সরকার যখন পৃষ্ঠপোষকতা দেয়, এটা আপনি ঠেকাবেন কেন? আজকে ইন্ডিয়ার দিকে চেয়ে দেখেন, এই যে আপনার ইয়েতে উত্তরপ্রদেশে যে ঘটনাগুলা ঘটছে, যে 2টা মেয়েকে রেপ করে উচ্চ জাতের ইয়েরা নিম্ন জাতের 2টা মেয়েকে ধর্ষণ করে এরপরে পুড়ে ফেলাইছে, সরকার সেখানে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। সরকার সেই জায়গায় আপনার এই প্রতিবাদে রাহুল গান্ধীকে যাইতে দেওয়া হয় নাই, কোন সাংবাদিককে সেখানে যাইতে দেওয়া হচ্ছে না। সরকার তার সেখানে এটার পৃষ্ঠপোষকতা করছে। তো আজকে আমাদের দেশে তো সেই একই অবস্থা হচ্ছে। আজকে মাজার ভাই বলছেন যে আমরা প্রতিবাদ করবো, ঠিকই আজকে প্রতিবাদ করবো, আমাদের শক্তি তো করে দেওয়া হচ্ছে। আজকে তো আমাদেরকে দাঁড়াই দেওয়া হচ্ছে না। আজকে যারা প্রতিবাদ করবে তাদেরকে সংগঠিত হতে দেওয়া হচ্ছে না। তো আপনি প্রতিবাদ কাকে নিয়ে করবেন? তারপরে যে কথাটা মাজার ভাই বা আরো অনেকেই বলছেন যে আজকে দুঃখজনক হইলেও সত্য যে আজকে আমাদের দেশের বুদ্ধিজীবী যারা সমাজের বিভিন্ন অন্যায় অবিচারের বিরুদ্ধে যখন তারা প্রতিবাদী হয়েছেন, তারা পথ দেখাইছেন প্রতিবাদের, তারা যখন নির্ভয় যে এর চেয়ে দুঃখজনক, এর চেয়ে ক্ষতিকর বিপদের আর কোন হইতে পারে না। আজকে পুরো সমাজটা, পুরো রাষ্ট্রটা এই অবস্থার মধ্যে পতিত। তো যাই হোক, আমি কথা বাড়াবো না। আমি যে এরপরে সবার সাথে একমত হই এবং মাজার ভাই বা আরো তাদের সাথে একমত হই বলে আমাদের এটা থেকে রক্ষা পেতে হলে এখন সংগঠিত হওয়া ছাড়া, আমাদের শক্তি বৃদ্ধি করা ছাড়া আর কোনো বিকল্প কোনো পথ দেখি না। আমি সাথে সাথে আহ্বান জানাবো এবং সবাইকে বলবো যে আজকে বুদ্ধিজীবী যারা, আমি খুব দুঃখ লাগে, আমি বুদ্ধিজীবী, আমি একটা আজকে আপনাদের সামনে প্রকাশ্যেই বলি যে আমি এইখানে যখন আপনার শিক্ষা সাহিত্য ইয়ের মধ্যে পাঠ্যপুস্তকের মধ্যে যখন মৌলবাদের বিভিন্ন ইয়ে ঢুকানো হয়, আমি এখানে একটা প্রতিবাদ লিপি লিখিয়ে আমি কিছু বুদ্ধিজীবীর কাছে স্বাক্ষর নিতে অনুরোধ করেছিলাম। এর মধ্যে ছিলেন যে 21শে পদক প্রাপ্ত জামাল উদ্দিন হোসেন। তিনি আমাকে বললেন, দাদা এটা তো সরকারের বিরুদ্ধে যায়। এই তো বুদ্ধিজীবীদের আচরণ, এই তো তাদের ভূমিকা। তো যাই হোক, আজকে প্রগ্রেসিভ ফোরামের এই যে ক্ষুদ্র পরিসরে হলেও যে তারা প্রতিবাদের এটা আজকে করছেন, সেই জন্য আমি ধন্যবাদ জানাই। আমাদের প্রতিবাদের জায়গাটাকে আরো প্রসারিত, বিস্তৃত করতে হবে। এছাড়া এই অবস্থা থেকে
না না বাঁচার কোনো উপায় নাই। সাথে সাথে আমি মনে করি এই সরকারের বিরুদ্ধে আজকে আর সরকারকে কোনো স্পেস দেওয়ার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। সরকারের বিরুদ্ধে সোজাসুজি এই প্রতিবাদী হওয়া উচিত। আজকে এটা শুধু এই দর্শন বা নারীদের উপরে সেই ঘটনা, আজকে সমস্ত রাষ্ট্রের দুর্নীতি যেভাবে ছেয়ে ফেলেছে সমস্ত দেশকে, আজকে রক্ষা করতে হলে এর কোনো বিকল্প আমি দেখি না। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ দাদা। এবার আমি অনুরোধ জানাচ্ছি, আমি শেষে রেখেছি কারণ সিনিয়র হিসাবে আমাদের আশিস রায়, প্রচার সম্পাদক, উদীচী যুক্তরাষ্ট্র ও সংগঠক প্রগ্রেসিভ ফোরাম। আশিস দাকে কিছু বলার জন্য। আজকের এই মহিলা পরিষদ যুক্তরাষ্ট্র আয়োজিত প্রতিবাদ সভার সংগ্রামী সভানেত্রী, উপস্থিত ভাই ও বোনেরা, আসলে এখন শেষ পর্যায়ে বলার কিছু নাই। আমি সবার সাথেই একমত পোষণ করছি। বিশেষ করে বিশ্বাস দা, সাকিরা যা বলে গেল যে ঘটনাগুলো ঘটছে, রাষ্ট্রযন্ত্র সরাসরি ভাবে জড়িত। রাষ্ট্রযন্ত্রের প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া এগুলো সম্ভব নয়, এবং সম্ভব নয় এই কারণেই বলছি যে 6 জন আসামিকেই ধরা হলো, অর্থাৎ প্রমাণ হলো যে ইচ্ছে করলেই বিচার করা যায়। কিন্তু ধরা হওয়ার পর, ধরা যখন হয় তার কিছুদিন পরেই দেখা যায় যে সেই মামলাগুলোকে, ঘটনাগুলোকে ভিন্ন খাতে প্রবাহিত করে মূল জায়গা থেকে সরে গিয়ে যারা দোষী, যারা আসামি, যারা এই সমস্ত অপকর্ম চালায় তারা পার পেয়ে যায়। এবং এগুলো একটা দুটো নয়, বছরের পর বছর এই ঘটনাগুলো ঘটে চলছে, যার কারণে যারা অপরাধী তারা অপরাধ করতে দ্বিধাবোধ করে না, কারণ তারা জানে যে তারা এই সমস্ত অপরাধ করলে 1 মাস 2 মাস পরে তারা আবার ঠিকই অপরাধ জগতে ফিরে আসতে পারবে। তো আমার মনে হয় যে আমাদের সমাজ, বাবা আমার দেশ সম্পর্কে বলেছেন, দেশ, আমার দেশ, সোনার দেশ বাংলাদেশ, কিন্তু দেশকে কেন্দ্র করে, দেশকে সামনে রেখে ক্ষমতা এসে নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য আজকালকার বুদ্ধিজীবী বলেন, যে রাজনীতিবিদরা বলেন, সমস্ত রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নিজেদের স্বার্থ সিদ্ধি করছে। সেই ক্ষেত্রে আমরা সাধারণ মানুষ যারা, আমাদের খুব অসহায় ভাবে এই সমস্ত জিনিসগুলো প্রত্যক্ষ করতে হচ্ছে, এবং এইগুলোর প্রকোপ দিন দিনই বাড়ছে। আমার মনে হয় একটা বিরাট পরিবর্তন ছাড়া এই সমস্ত অবিচার, অন্যায়, শুধু এই ধর্ষণ নয়, নির্যাতন না, সর্বক্ষেত্রে হচ্ছে, শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে, বিচার বিভাগের ক্ষেত্রে, সর্বত্রই হচ্ছে, সর্বত্রই রাজনীতিকরণ। এবং যতক্ষণ পর্যন্ত রাজনীতিকরণ থেকে আমরা মুক্ত হয়ে স্বাধীনভাবে চিন্তা না করতে পারবো, এগুলো চলতে থাকবে। তো সেই ক্ষেত্রে আমাদের সংগঠিত হয়ে একটা সুস্থ সমাজ ব্যবস্থা পরিবর্তনের, সুস্থ সমাজ ব্যবস্থা কায়েমের জন্য সংগঠিত হয়ে আমাদেরকে আন্দোলন করতে হবে। আন্দোলন করতে গেলেও দেশে আজকাল সমস্যা হচ্ছে। আপনারা জানেন যে ছাত্র ইউনিয়নের 2 জন ঢাকা মহানগরের যারা এই ধর্ষণের বিরুদ্ধে দেয়াল লিখতে গিয়েছিল, তারা নির্যাতিত হয়েছে, তারা গ্রেপ্তার বরণ করতে হয়েছে। সুতরাং আমার মনে হয় যে এখন সবাইকে সক্রিয়ভাবে এই জুমের মাধ্যমে শুধু করলে হবে না, আমরা যে প্রতিবাদটা করছি সেটা যাতে সরকারের উচ্চ পর্যায়ে যায় সেই ব্যবস্থা নিতে হবে, এবং এই চাপটা অব্যাহত রাখতে হবে, এবং আগামী দিনে সকলকে মিলে একটি সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য একত্রিত হয়ে কাজ করতে হবে। আজকের এই সময় উপযোগী এবং এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য মহিলা পরিষদ যুক্তরাষ্ট্রের নেতৃবৃন্দকে আমি অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ। এবার আমি সবশেষ বক্তব্য রাখার অনুরোধ জানাচ্ছি সভাপতি, প্রগ্রেসিভ ফোরাম ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা খোরশেদুল ইসলাম ভাইকে। খোরশেদ ভাই। আজকের আয়োজক মহিলা পরিষদ যুক্তরাষ্ট্র, তাদের সময়োপযোগী এই অনুষ্ঠানের জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সময় শেষ হয়ে গেছে, এখন 7টা বাজে। আমি কিছু বলতে চাই না, সবাই অনেক সুন্দর সুন্দর এবং যথাযথ অনেক পরামর্শ দিয়েছে। আমরা তার ভিত্তিতে আমরা ভবিষ্যতে যাতে এগিয়ে যেতে পারি সেই জন্য আপনাদের সবাইকে এবং সংগঠনকে উদ্যোগ নেওয়ার জন্য আহ্বান জানিয়ে আজকের এই সুন্দর অনুষ্ঠানের জন্য সবাই উদ্যোক্তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি।
ধন্যবাদ খুরশেদ ভাই। এবার আমাদের সমাপনী বক্তব্য দিতে আসবেন সভাপতি শামসাদ হোসেন। আপা, শামসাদ আপা, আনমিউট করতে হবে আপাকে। আপা, শামসাদ আপা ডিসকানেক্ট সম্ভবত। না, আমি শুনতে পাচ্ছি, কিন্তু আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমাদের এখন আচ্ছা, সমাপনী বক্তব্য আপা শেষ হয়ে গেছে আমাদের প্রোগ্রাম আজকের মতো। না, হ্যালো আনমিউট করো। হ্যালো, আমারটা আনমিউট করেন তো দেখি, শোনা যায়? হ্যাঁ, এখন শোনা যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ সকলকে। আজকে যারা বক্তব্য রাখলেন, মহিলা পরিষদের সাথে যারা কণ্ঠ মিলিয়ে যারা প্রতিবাদে যোগ দিয়েছেন, আমি সকলকে আমার সংগ্রামী সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এবং আমরা যাতে এই প্রতিবাদ সবার এখানেই যেন সমাপ্তি না ঘটে, কাশেম ভাই যেভাবে বলছেন যে 5,000 মানুষের স্বাক্ষর সম্বলিত একটি স্মারকলিপি তৈরি করার জন্য, এটা আসলে এই করোনাকালীন সময়ে এটা আমাদের জন্য একটা দুরূহ বিষয়। তারপরও আমি অনুরোধ জানাবো আমার সব সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের কাছে যে এই বিষয়টা কিভাবে সম্মানজনকভাবে সলভ করা যায়, বা আমরা বাংলাদেশ, এখানের যে নিউ ইয়র্কের বাংলাদেশ মিশনে আছেন যে কর্মকর্তাবৃন্দ আছেন, আমরা তাদের সাথে যাতে তাদের মাধ্যমে যাতে বাংলাদেশ সরকারের উপর একটা প্রেসার ক্রিয়েট করা যায়, একটা প্রেসার ক্রিয়েট গ্রুপ যাতে তৈরি করা যায়। আমি খুরশেদ ভাই, কাশেম ভাই, সুব্রতা দাস সহ যারাই এখানে উপস্থিত আছেন, আমি সকলের কাছে বিনীতভাবে আবেদন জানাচ্ছি, আসুন না আমরা কিছু একটা করি। এই দুঃসহ ইয়ের ভার আর আমরা সহ্য করতে পারছি না আসলেও। আর যেটা বারবার আমরা বলছি, এটা এই যে বাংলাদেশের বর্তমান সরকারের যে আশ্রয়ের ছাতা মেলে দেয়া, যার কারণে বাংলাদেশ এত দুর্দশাগ্রস্ত অবস্থায় পৌঁছেছে, সব দিক দিয়ে বলছি আমরা, কিন্তু মেয়েদের অবস্থাটা এত মর্মান্তিক ভাবে করুণ হয়ে পড়েছে। একটা 5 বছরের শিশু কন্যার নিরাপত্তা দিতে পারছে না যে সমাজ, সেই সমাজকে নিয়ে আর গর্ব করার কিছু নেই। আমরা পরিবর্তন চাই, পরিবর্তনটা কিভাবে হবে সেটা সরকারের উপর একটা প্রেসার ক্রিয়েট করা যায় কিনা, আপনাদের কাছে আমার বিনীত আবেদন, মহিলা পরিষদের পক্ষ থেকে, সমস্ত নারী সমাজের পক্ষ থেকে একটু সুনির্দিষ্ট পদক্ষেপ আমরা যেন নিতে পারি। আপনারা যদি এর পরবর্তীতে আরেকটা প্রগ্রেসিভ ফোরাম সহ আরো যারা কিছু করতে চান, আমরা আপনাদের সাথে আছি, এবং এই বিষয়টা মাথায় নিয়েই সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ঘোষণা করলাম। আজকের আমাদের এই ভার্চুয়াল প্রতিবাদ সভার এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ, অজস্র ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।